ওয়াশরুম থেকে একটা বালতিতে পানি নিয়ে এলাম। পানি নিয়ে এসে আবারও কয়েকবার ডাকাডাকি করলাম, কিন্তু উঠলো না। এবার দিমু মুখে এক বালতি ঢেলে। সাথে সাথে ইরা লাফ মেরে বিছানা থেকে উঠলো। আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় রাগে পুড়ে যাচ্ছে। আর সেই আগুনের তাপ আমার দিকে আসছে। ইরা রেগে আমাকে বলল, কি হলো? তুই এভাবে ভিজিয়ে দিলি কেন? আম্মু নিচে যেতে বলল। কখন থেকে আমি ডাকছি, উঠছো না কেন? তাই বলে এভাবে ভিজিয়ে দিবি? সকাল সকাল কলিং বেল চাপ দিচ্ছে আম্মু। কেউ দরজা খুলছে না, সবাই গভীর ঘুমে মগ্ন। কলিং বেলের আওয়াজ কারো কানে পৌঁছাচ্ছে না, তাই আম্মুয়ের কাছে একটা এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করে সোজা আমার রুমে এলো। আমার রুমের দরজা খোলা থেকে সোজা রুমের ভিতরে এলো। রুমের ভিতরে এসেই আম্মু পুরো থ হয়ে গেল। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। তাই আম্মু আবার ভালো করে চোখ ডলে নিল। এটা ভুল নয়, সত্যি। আম্মু এটা দেখে হতভম্ব হয়ে গেল। আম্মু দেখলো আমি শুয়ে আছি, আর আমাকে জোরে ধরে শুয়ে আছে আমার সিনিয়র ফুফাতো বোন ইরা আপু। ইরা আপু পরে আছে রাতের পাতলা নাইট ড্রেস, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমরা দুইজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। আম্মু এটা দেখে কি করবে কিছু ভাবতে পারছে না। আম্মুর মাথায় আকাশ ভেঙে পড়লো। কিভাবে ইরা আপু এটা করতে পারে? আম্মু পুরো রেগে আছে। আম্মু এসব মেনে নিতে পারছে না। মনে হয় সবকিছু যেন দুঃস্বপ্ন। আম্মু তো পুরো শক, ও পুরো হতভম্ব হয়ে গেছে। এটা কি দেখছে আম্মু? তারপর আম্মু জোরে জোরে ডাকতে লাগলো। আম্মু ডাকাতে ইরা আপু জেগে উঠলো। তাকিয়ে দেখলো আম্মু জোরে জোরে ডাকছে রেগে। আম্মুকে এত সকালে আশা করেনি ইরা আপু, তাই ইরা আপু বলল, মামি, তুমি এত সকালে? তোমার না বিকেলে আসার কথা ছিল? বিকেলে আসলে তো এসব দেখতে পারতাম না। কি সব দেখতে পারতে না মামি? এখনো তুই এসব বলছিস? ছি ছি ছি, তোর লজ্জা লাগছে না? আমার লজ্জা লাগবে কেন? আজব তো। তুই এসব করবি আমি ভাবতেও পারিনি। কি সব পাগলের মতো কথা বলছো? আর আমি তো আমার রুমে। এতটুকু বলেই থেমে গেল ইরা আপু। চারপাশে তাকিয়ে দেখে এটা তো ইরা আপুর রুম না, আমার রুম। এটা দেখে ইরা আপু অবাক হয়ে গেল। এবার বিছানায় তাকিয়ে দেখলো ইরা আপু। তাকিয়ে দেখে আমি ঘুমিয়ে আছি, আমার উন্মুক্ত পিঠে দেখা যাচ্ছে। তার মানে ইরা আপু এতক্ষণ কোলবালিশ ভেবে আমাকে জড়িয়ে ধরেছিল। ইরা আপু নিজের দিকে তাকিয়ে দেখে নাইট ড্রেস পরে আছে। এটা দেখে আপু আরো অবাকের চরম পর্যায়ে। আপু কখন আবার রুমে এলো এটা ভাবতে পারছে না। আপু কখন আমার রুমে এলো আর কখন আমায় এসে জড়িয়ে ধরলো, এসব ভাবতেই অজ্ঞান হওয়ার অবস্থা ইরা আপুর। তখন ইরা আপু অস্থির হয়ে আম্মুকে বলল, বিশ্বাস করো মামি, তুমি যা ভাবছো তা ঠিক নয়। নিজের চোখকে অবিশ্বাস করতে বলছিস এরা? বিশ্বাস করো মামি, আমি কখন অর্ণবের রুমে গেলাম আমি নিজেও জানি না। থাক, আর মিথ্যা বলতে হবে না। এখন না আসলে তো অনেক কিছুই দেখতে পেতাম না। তুমি আমাকে বিশ্বাস করো মামি, আমি কিছুই করিনি। তুই অনেক বিশ্বাস করতাম আমি এরা। তুই এভাবে আমার বিশ্বাস ভাঙবি জানা ছিল না। মামি, তুমি আমার কথাটা বিশ্বাস করো। আমি তো ডিনার করে নিজের ঘরে ঘুমিয়েছিলাম। তোকে আমি নিজের মেয়ের মতো ভাবতাম, কিন্তু তুই, ছি 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 ছি, তুই এটা করতে পারলি? অর্ণব তোর ছোট, তুই তো ওর সিনিয়র, তুই ওর সিনিয়র হয়ে এই কাজটা করতে পারলি? মামি, বিশ্বাস করো, আমরা তো ডিনার করে যে যার রুমে গিয়ে ঘুমিয়েছিলাম। আমি কখন অর্ণবের রুমে এলাম আমি নিজেও জানি না। থাক, আর মিথ্যা বলতে হবে না। আমি তোর আব্বু আম্মুকে ডাকছি, তুই অর্ণবকে ডেকে তোল। মামি, 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 আমার কথাটা তো শোনো। আম্মু কোনো কথা না শুনে রুম থেকে চলে গেল। ইরা আপু মাথায় হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়লো। আমার দিকে তাকিয়ে দেখলো আমি আরাম করে ঘুমিয়ে আছি। তখন ইরা আপু আমাকে ডাকতে লাগলো। আমি উঠলাম না। তখন ইরা আপু আমাকে ঠাস করে একটা চর দিল। এদিকে আমি চর মারার শব্দে লাফ মেরে উঠলাম। গালে হাত দিয়ে তাকিয়ে দেখি চর মেরে গালটা লাল করে দিয়েছে। কি মেরে বাবা, কি হলো, মারলে কেন? তোকে কখন থেকে ডাকছি, উঠছিস না কেন? তা সকাল সকাল আমার রুমে কি মনে করে? আর তুমি নাইট ড্রেস পরে আছো কেন? যাও চেঞ্জ করে এসো। কানের গোড়ায় এমন একটা দিব না।
তা তো আমারও প্রশ্ন, আমি তোর রুমে এলাম কি করে? তুমি আবার কখন আসবে? এখন এলে? এখন আসিনি। আমি কখন তোর রুমে কখন আসলাম আর তোকে কখন জড়িয়ে ধরলাম? মামি তো সব দেখে উল্টোপাল্টা কিছু ভেবেছে। কি? তুমি আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরেছিলে? তাও আমার আম্মু বাসায় এসেছে, তুমি এটা আমার সাথে করতে পারলে? একদম বাজে কথা বলবি না। বাসায় তুই আর আমি ছাড়া কেউ নেই। আমি নিজে চেতে তোর রুমে আসিনি। তুই আর আমি তো ডিনার করে ঘুমিয়ে গিয়েছিলাম। তাহলে আমি তোর রুমে এসে কখন জড়িয়ে ধরলাম? তা আমি কি করে বলবো? তুমি আমার সব মান সম্মান শেষ করে দিয়েছো। আম্মু এখন আমাকে কত খারাপ ভাববে। তুমি কেন এমনটা করলে আমার সাথে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? চুপ, একদম চুপ। আমি তোর রুমে এলাম কখন? আমাকে কেন বলছো? আমি তো তোমার রুমে যাইনি। আমার মনে হয় রাতে ভূত এসেছিল। হুম, রাতে ভূত এসে আমাকে তোর রুমে দিয়ে গিয়েছে, জড়িয়ে ধরিয়ে দিল। ফালতু কথা বলার জায়গা পাসনি? তা না হলে তুমি নিজে এসেছো, আমার সব শেষ করে দিয়েছো, লুচ্চা মেয়ে। তোকে না, এখন কি হবে? কি হবে? তোকে আমার এই মুহূর্তে মেরে ফেলতে ইচ্ছে করছে। ফ্রেশ হয়ে নে, তোকে মামি ডাকতে বলল। না জানি আজকে কি হয়। এই বলে ইরা আপু চলে গেল হন হন করে নিজের রুমে। আমিও বসে না থেকে ফ্রেশ হতে ওয়াশরুমে এলাম। ফ্রেশ হয়ে বাইরে গেলাম, রুমের মধ্যে বসে রইলাম। না জানি এখন বাসায় কি হয়, তাই ভয়ে রুমের বাইরে বের হলাম না। প্রায় 1 ঘন্টা পরে ইরা আপু এলো রুমে। এসে আমাকে বাইরে ডেকে নিয়ে গেল নিচে। আমি আর ইরা আপু নিচে নামছি। আমি নিচে তাকিয়ে দেখি আম্মু, ফুপি আর ফুপা বসে আছে। আব্বু দেশের বাইরে গেছে বিজনেসের কাজে। আমি আর ইরা আপু নিচে নামতেই ফুপি ঠাস করে একটা চড় মেরে দিল ইরা আপুকে। ইরা আপু গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে। তুই এটা করতে পারলি? অর্ণব তো তোর ছোট। আম্মু বিশ্বাস করো, আমি কিছুই করিনি। চুপ, একটা কথা বলবি না। তোর মামি কি মিথ্যা কথা বলছে? তারপর ফুপি আরো অনেক কথা শোনালো ইরা আপুকে। ইরা আপু আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তখন আম্মু ফুপিকে থামিয়ে বলে, এখন তো ওকে বকাঝকা করে লাভ নেই। যা ওর তো হয়েই গেছে। তার চেয়ে ভালো ওদেরকে বিয়ে দিয়ে দিই আজকে। যা ভালো মনে করিস তাই কর। আমার কথাটা তো শুনবে সবাই। আমরা সত্যিই কিছু করিনি। চুপ, আর একটা কথা বলবি না। তোর কোনো কথা শুনতে চাই না আমরা। তারপর ইরা আপু অনেক চেষ্টা করেও কিছু করতে পারলো না। আমি কিছুই বলিনি, কি বা বলার আছে আমার? কি আর করার? কাজে ডেকে সন্ধ্যায় বিয়েটা পরিয়ে দেওয়া হলো আমাদের। বিয়ে পরিয়ে দিয়ে ফুপি আর ফুপা চলে গেল। আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি। রাত প্রায় 10টা বাজে। ছাদে দাঁড়িয়ে ভাবছি কি থেকে কি হয়ে গেল, একদিনের ভিতরে কি হয়ে গেল। আপনারা হয়তো ভালোভাবে সবকিছু বুঝতে পারছেন না। চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে সবকিছুই বুঝতে পারবেন। ফ্ল্যাশব্যাক। সকাল সকাল ঘুমিয়ে আছি, এমন সময় ফোনটা চিৎকার করতে শুরু করলো। মনে হচ্ছে কেউ ফোনটাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে ফোনটা কেটে দিলাম। এমনি কাঁচা ঘুম, ঘুম পাচ্ছে খুব। আবার চোখটা বন্ধ করতেই আবার ফোনটা চিৎকার দিয়ে উঠলো। মেজাজ পুরো 420। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিলাম। মন চাচ্ছে এক আছাড় দিয়ে ফোনটাকে আত্মহত্যা করে দেই। ফোনটা আছাড় দেওয়ার জন্য হাতটা উঠালাম, কিন্তু ভাবলাম এটা তো ফোনটার দোষ না, যে ফোন দিয়েছে তার একমাত্র দোষ। ফোনটার ভাগ্য ভালো এই যাত্রায় বেঁচে গেল। ফোনটা রিসিভ করে নাম্বার না দেখেই বলতে শুরু করলাম, কোন শালারে আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলি রে? তোর কপালে বউ জুটবে না, আর জুটলেও তোর বউয়ের বাচ্চা ল্যাংটা হয়ে জন্মাবে, মিলিয়ে নিস। ওপাশ থেকে একটা রমণী সুন্দরী মন জুড়ানো কণ্ঠে বলে উঠল, কানের গোড়ায় এমন একটা দিব না, ঠিক হয়ে যাবি। কি সব বাজে বাজে কথা বলছিস? আজব তো, চেনেন না জানেন না তুই করে বলছেন। মা বাবা কি ভদ্রতা শেখায়নি? দেখ অর্ণব, আমার কিন্তু রাগ উঠতেছে। এই মেয়ে, আপনি আমার নাম জানলেন কোথায়? এবার মার খাবি বলে দিলাম। ফোনে তাকিয়ে দেখ, মনে হয় নেশা করেছিস। আমি আবার ফোনে তাকিয়ে অবাক। হায় আল্লাহ, এটা তো ইরা আপু। আমি উল্টাপাল্টা অনেক কিছুই বলে ফেললাম, আর আপু আমাকে ফোন দিল। ভাবতেই পারছি না, তাই আমি ইরা আপুকে বললাম, আপু তুমি হঠাৎ করে? এবার মনে পড়েছে তাহলে? আসলে
হয়েছে কি, আমি ঘুমিয়েছিলাম, না দেখে বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করেছিলাম, তো তাই। তুমি কিছু মনে করো না। কি, তুই এখনো ঘুমোচ্ছিস? তো কি করব, আমি কি কোনো ঐতিহাসিক কাজ করতে যাব নাকি? তোকে মামি কিছু বলেনি? কি বলবে? এই যে আমি তোদের বাসায় যাচ্ছি আর তোকে আনতে আসতে বলেছি বাস স্টপে। আম্মু তো কিছুই বলেনি। আমি কিছুই জানি না, 10 মিনিটের মধ্যেই আই বাস স্টপে। ঠিক আছে, যাচ্ছি। আমি লাফ মেরে বিছানা থেকে উঠে পড়লাম। উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে সোজা নিচে এলাম। নিচে এসে দেখলাম আম্মুকে চিন্তিত মনে হচ্ছে। আমি আম্মুকে চিন্তিত দেখে বললাম, আম্মু, তোমায় চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? ওসব পরে হবে, আগে জাইরাকে নিয়ে আয়, ও মনে হয় চলে এসেছে এতক্ষণ। তুমি এখন বলছো? ইরাপু চলে এসেছে, আমাকে ফোন দিয়েছিল। ঠিক আছে, যা নিয়ে আয়, বলতেই ভুলে গেছিলাম আমি। ঠিক আছে। তারপর আমি বাইরে বের হয়ে বাইক নিয়ে রওনা দিলাম বাস স্টপের দিকে। প্রায় আধা ঘন্টা পর পৌঁছালাম আমি বাস স্টপে। ইরাপুকে কল করার আগে একটা সিগারেট খেয়ে নেই, খাইতে মন চাচ্ছে। যে বাবা সেই কাজ। আমি দোকানে গিয়ে সিগারেট নিয়ে সিগারেট ধরিয়ে খেতে লাগলাম। এমন সময় কে যেন বলে উঠলো, স্মাইল প্লিজ। সামনে তাকিয়ে দেখি ইরাপু দাঁড়িয়ে আছে, রেগে আছে প্রচুর পরিমাণে, বোঝাই যাচ্ছে। আর এক হাতে মোবাইল ফোন দিয়ে ছবি তুলছে আমার। এটা দেখে সাথে সাথে হাত থেকে সিগারেটটা ফেলে দিলাম। সিগারেটটা ফেলতেই ইরাপু এসে রাগী দৃষ্টিতে বলল, কি রে, ফেলে দিলি কেন? খা না, আর কয়েকটা ছবি তুলি। আসলে আপু, আমি সিগারেট খাই না, মাঝে মাঝে দু একটা খাই। প্লিজ আম্মুকে বলো না। না, এটা তো বলতেই হবে, তুই অনেক বড় হয়ে গেছিস, এটা জানাতে হবে না? প্লিজ বাসায় বলো না আপু, বললে আমায় কি যে করবে আমি নিজেও জানি না। তো আমি এখন কি করব? আমি বলবই। প্লিজ আপু, কিছু বলিও না, তোমাকে আমি বিকেলে ঘুরতে নিয়ে যাব। শিওর তো নিয়ে যাবি? যাব। আর একটা কথা, এসব আর খাবি না। ঠিক আছে, আর খাবো না। ঠিক আছে, বাসায় চল। ঠিক আছে, চলো। তারপর আমি ইরাপুকে নিয়ে বাসায় আসতে লাগলাম। ইরাপুকে দেখে আমার এক মুহূর্তের জন্য হলেও আমার চোখ আটকে গিয়েছিল। আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, পুরো পরীর মতো। তারপর ইরাপুকে নিয়ে বাসায় চলে এলাম। কলিং বেল চাপ দিতে আম্মু দরজা খুলে দিল। মনে হয় আমাদের জন্যই অপেক্ষা করছিল। আম্মুর দিকে তাকিয়ে দেখি মনে হয় কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইরাপু আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো, মনে হয় নিজের মেয়ে। হায় রে আম্মু, আমাকে তো চিনতেই পারে না। তখন ইরাপু আম্মুকে বলল, কেমন আছো মামি? আমি ভালো আছি, তুই কেমন আছিস আগে সেটা বল। হুম, খুব ভালো আছি। কেমন ভালো আছিস? তুই তো শুকিয়ে গেছিস। কি বললা আম্মু? শুকিয়ে গেছে? দিন দিন খেয়ে মোটা হচ্ছে। দেখছো মামি, সবাই বলে আমি শুকিয়ে যাচ্ছি, আর তোমার ছেলে বলে নাকি মোটা হচ্ছে। ওর তো কাজ ওই একটাই, সবার পেছনে লেগে থাকা। আচ্ছা, তুই এবার 1 মাস থাকবি বলে দিলাম। হুম, থাকবো, কলেজ তো অফ। তা তুমি কি কোথাও যাবে নাকি? যেভাবে সেজেছো। আমাদের বাসায় যাব, বাবা নাকি অসুস্থতায় দেখতে যাব। তা কখন আসবে? আজকে আসতে পারবো না, কাল বিকেলে আসবো নে। মন খারাপ করিস না, এসে না হয় গল্প করব। ঠিক আছে। আসুন, অর্ণবকে দেখে রাখিস, হারামজাদাটা একটা শয়তানি করলে 2 ঘা দিবি, কোনো দেরি করবি না। কি রে অর্ণব, শুনলি তো কি বললো? শুনলাম, সব আমাকে মারার প্ল্যান। ঠিক আছে, তোরা সাবধানে থাকিস, আর ওকে বাসার বাইরে যেতে দিবি না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না মামি, আমি আছি তো। ঠিক আছে। তারপর আম্মু চলে গেল। ইরাপুও চলে গেল। যে রুমটায় ইরাপু থাকে আমাদের বাসায় আসলে, আমিও আমার রুমে চলে গেলাম। অনেক ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। বিকেলে ইরাপুর ডাকে ঘুম ভাঙলো। ইরাপু বলল, কি রে, উঠ তাড়াতাড়ি, বিকেল হয়ে গেছে। বিকেল হয়েছে তো আমি কি করব? কি করবি মানে? এখন না আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল? তো তো নিয়ে যাবি না? না, নিয়ে যাব না। কি করবে কি? এখন মামিকে সব ছবিগুলো পাঠিয়ে দিব। তো দাও না, বাধা দিয়েছে কে? তখন আম্মু বাসায় ছিল,
তাই ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম। এখন তো আম্মু নাই, নো টেনশন, আম্মুকে চাইলেও দেখাতে পারবে না। বাসায় আসলে দেখিয়ে দিব, তখন পা ধরলেও কাজ হবে না বলে দিলাম। তোমার পা ধরতে যাবো আমি? আমার বইয়ে গেছে। ঠিক আছে, দেখা যাবে। সন্ধ্যায় তো আমার কাছে আসতেই হবে। খাবি কি? হোটেল থেকে নিয়ে আসবো, আমার চিন্তা করতে হবে না। তোকে তো বাড়ির বাইরে যেতে বারণ করেছে, আমি যেতে দিলে তো যাবি। ঠিক আছে, যাব না, যাও। আমি না খেয়েই থাকতে পারি, না খেয়ে থাকতে পারবো, তোমার কাছে যাওয়া লাগবে না আমার। ঠিক আছে, দেখি আমার কাছে আসতে হয় কি না। ঠিক আছে, যাও যাও, যাব না। তারপর ইরাপও চলে গেল ভেংচি কেটে। আমিও শুয়ে না থেকে ফ্রেশ হয়ে নিলাম। আস্তে আস্তে সময় যেতে লাগলো। যতবার ইরাপুর সাথে দেখা হয়েছে ততবার মুখ ভেংচি কেটে চলে গেছে। মন চায় মুখটা ভেঙে দেই। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে এলো। খুব খিদে পেয়েছে। তখন তো পটপট করে বললাম আমি না খেয়ে থাকতে পারবো। কি জ্বালায় যে বলেছিলাম, আমি তো জীবনেও না খেয়ে থাকিনি, এখন কি হবে? তখন না খেয়ে থাকতে পারবো বলে ভুল হয়ে গেছে। এখন তো বলতেও পারছি না খিদে পেয়েছে। এদিকে পেটে আমার ইঁদুর হরতাল শুরু করছে। ধুর, তখন ঘুরতে নিয়ে গেলে ভালো হতো। যাই হোক, এখন ইরাপুকে যেভাবে হোক কনভিন্স করতে হবে। তাই আমি রুম থেকে বেরিয়ে দেখলাম ইরাপু সোফায় বসে টিভি দেখছে। আমিও গিয়ে ইরাপুর পাশে গিয়ে বসলাম। আপু, কি করো? দেখতেই তো পাচ্ছিস, টিভি দেখি। আপু, তুমি তো ফুচকা খেতে খুব পছন্দ করো, তোমাকে কালকে ফুচকা খাওয়াবো। কি ব্যাপার, তেল দিচ্ছিস কেন? খিদে পেয়েছে বুঝি? আমি কখন তেল দিলাম? তোমাকে খাওয়াতে চাইলাম, আর তুমি এই জন্য মানুষের উপকার করতে নেই। বুঝি বুঝি, সব বুঝি। খিদে পেয়েছে তাই আমার কাছে আসছিস। তখন তো পটপট করে বললি না খেয়ে থাকতে পারবি, আমার কাছে আসবি না। আমি তো তখন ভুলে বলেছিলাম। যাও, এবার কথা দিলাম কালকে তোমাকে ফুচকা খেতে নিয়ে যাব। না, এখন হবে। প্লিজ আপু, আমার খিদে পেয়েছে, তুমি একটা কিছু ব্যবস্থা করো। তখন তো বললি না খেয়ে থাকতে পারবি, তাই এখন তোর বাহাদুরি কই গেল? আমি কি তখন ওভাবে বলেছি নাকি? মজা করে বলেছিলাম। আমি তো জীবনেও না খেয়ে থাকিনি, তুমি কিছু একটা ব্যবস্থা করো। ব্যবস্থা করতে পারি, তবে তোকে এখন কান ধরে 20 বার উঠবোস করতে হবে। বললাম তো কালকে নিয়ে যাব। তা তো নিয়ে যাবি, এখন চটপট 20 বার কান ধরে উঠবোস কর। সুযোগ নিতেছো? ঠিক আছে, এক মাগে গরম থুকু, শীত যায় না, আমিও দেখে নিব। ঠিক আছে, কি করবি করিস, এখন কান ধর। কি আর করার, কান ধরে উঠবোস করতে হবে। আশেপাশে তো কেউ নেই, তাই মান সম্মানের কোনো ভয় নাই। যাই হোক, আমি কান ধরে উঠবোস করতে লাগলাম, আর ইরাপু হাসতে লাগলো। কি সুন্দর তার হাসি! মনে হয় কেউ এই হাসি দেখে সারা জীবন পার করে দিতে পারবে। কি এক অদ্ভুত মায়া তার হাসিতে। আমি ইরাপুর হাসির দিকে তাকিয়ে রইলাম। ইরাপু একটা ধমক দিল। আমিও আবার কান ধরে উঠবোস করতে লাগলাম। পুরোপুরি 20 বার উঠবোস করতে লাগলাম। কি মেয়ে রে বাবা, একটু দয়ামাও নাই। তারপর শেষ করে ধপ করে সোফায় বসলাম। তখন ইরাপু বলল, কি রে, আর বাহাদুরি করবি আমার সামনে? আমার সুযোগ আসবে, সময় মতো সব শোধ দিয়ে দিব। ঠিক আছে, দেখা যাবে। তারপর ইরাপু রান্নাঘরে চলে গেল। এমনি আমার খিদে পেয়েছে, তার উপর আবার এই শাস্তি। মনে হচ্ছে খিদেটা আরো বেড়ে গেল। এমন সময় ইরাপু রান্নাঘর থেকে খাবার নিয়ে বেরিয়ে এলো। আমি ইরাপুর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। তখন ইরাপু বলল, কি রে, এভাবে কেন তাকিয়ে আছিস? মনে হয় এলিয়েন দেখছিস। তুমি এত তাড়াতাড়ি খাবার কোথায় পেলে? কেন, মামি রান্না করে দিয়ে গেছে। কি, তুমি আমার সাথে চিট করেছো? তুইও আমার সাথে চিট করছিস, শোধ দিয়ে দিলাম। আমারও সুযোগ আসবে। তোর আসলে আমারও আসবে। এত কথা বাদ, তুই খাবি নাকি না? এই না না না, খাবো তো। তারপর আমি আর ইরাপু একসাথে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কি ঘটলো তা তো আপনারা জানেনই, তাই আর নতুন করে কিছুই বললাম না। বর্তমানে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি একদিনে কি থেকে কি হয়ে গেল। কালকে সিঙ্গেল গ্রুপের মেম্বার ছিলাম, আর আজই সেই যোগ্যতা হারিয়ে ফেললাম। কালকে সে আমার বড় আপু ছিল, আর আজই সে আমার বউ। ছাদে কিছু সময় কাটিয়ে রুমের সামনে এলাম। রুমের সামনে এসে ভাবতে লাগলাম,
ভিতরে যাব কি যাব না? এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে, তাই সে আমার বউ, মেনে নেওয়া ছাড়া আর উপায় নেই। তাই রুমের ভিতরে প্রবেশ করলাম, ঠাস করে দরজা লাগিয়ে দিলাম। ঠাস করে দরজা বন্ধ করাতেই ইরা আপু থুকু থুকু থুকু। ইরা চমকে উঠল, কিছুই বলল না। আমি দরজা বন্ধ করে দরজার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এখন আমার কি করা উচিত? আমি তো জীবনেও বাসর করিনি, তবে শুনেছি বাসর করে বউ স্বামীকে সালাম করে। কই, আমার তো কিছুই করছে না। আমি কিছুক্ষণ ভেবে ইরা সামনে গেলাম, ঘোমটা দিয়ে আছে তাই ঘোমটা তুললাম। ভাই রে ভাই, আমি মনে হয় ভুল করে এখানে আসছি। ঘোমটা তুলতে দেখলাম ইরা রেগে বুম হয়ে তাকিয়ে আছে আমার দিকে। মনে হয় বাসর ঘরে স্বামী মারা যাওয়ার ইতিহাস ঘটবে আজকে। আমি ইরাকে শান্ত গলায় বললাম, বউ, তুমি কি কিছু নিয়ে রেগে আছো? তোমাকে রাগলে কিন্তু হেভি লাগে। কি রে, কে তোর বউ? কেন, তুমি আমার কিউট আদরের বউ। মেরে মুখ ভেঙে দিব। একদম বউ বউ বলবি না। আমি এই বিয়ে মানি না। কখনো আমায় স্পর্শ করার চেষ্টা করবি না। আমার বউকে আমি স্পর্শ করবো না তো এটা কেমন কথা? আর আজকে আমাদের বাসর রাত, যা হওয়ার হয়ে গেছে। আমি তো তোমায় মেনে নিয়েছি। নিকুচি করেছে তোর বাসর রাতের। আমি এই বিয়ে মানি না। তুই প্ল্যান করে এসব করেছিস। আজব তো, আমি কেন প্ল্যান করে এসব করব? দেখ, আমাকে যদি টাচ করিস এমন একটা থাপ্পড় খাবি 3 দিন ধরে শুনতে পাবি না। তুই আমার সাথে প্ল্যান করে এসব করেছিস। আমি থাকতে এসেছিলাম কয়েকদিনের জন্য। কয়েকদিনের জন্য থাকতে এসে কি হয়ে গেল? এই বললেই কেঁদে দিল। তবে কাঁদলে ছোট বাচ্চাদের মতো লাগে, মন চায় থাপড়াইয়া সারা দিন রাত কাঁদাই। আমি তখন বললাম, তোমাকে কাঁদলে অনেক কিউট লাগে বউ, কাঁদো, আরো বেশি করে কাঁদো। আবার তুই বউ বলছিস? বলছি না আমি এই বিয়ে মানি না। কাছে আসার চেষ্টা করবি না আমার। ঠিক আছে, বলবো না। প্রচুর পরিমাণ চেতে গেছে, আর চেতালে হয়তো আমার গাল লাল করে দিবে, তাই কিছু বললাম না। এজন্যই বলে মেয়ে মানুষকে চেতানোর চেয়ে পাগলকে চেতানো ভালো। তাই আমিও আর চেতালাম না। আমি আর দাঁড়িয়ে না থেকে ঘুমানোর জন্য খাটে যেতে লাগলাম। এমন সময় ইরা রেগে বলল, কি রে, তুই আমার দিকে আসছিস কেন? বললাম না আমি এই বিয়ে মানি না। কথা কানে যায় না? আমি তোমার দিকে যাচ্ছি না, আমি তো বিছানায় যাচ্ছি ঘুমানোর জন্য। তুই আমার সাথে বিছানায় ঘুমোতে পারবি না। তো আমি কোথায় ঘুমাবো? আমি জানি না, তুই নিচে ঘুমো। প্লিজ বউ, আপু, যেটাই হও না কেন, আমাকে বিছানায় ঘুমাতে দেন। আমি নিচের জীবনেও ঘুমাইনি, আর ঘুমাতেও পারবো না। ঘুমাসনি তো কি হয়েছে? আজ থেকে ঘুমানোর চেষ্টা কর। আজ থেকে প্রতিদিন তুই নিচে ঘুমাবি। আপু বা বউ, আপনার পায়ে পড়ি, আমি নিচে ঘুমাতে পারবো না। বেশি প্যাচাল পারবি না। আজ থেকে তুই প্রতিদিন নিচে ঘুমাবি, এটাই ফাইনাল। এ বলে ইরা একটা বালিশ আর কাঁথা নিচে সরিয়ে দিল। কি আর করার, আমাকে নিচেই ঘুমাতে হবে আজকে। জানি না কতদিন নিচে ঘুমাতে হবে। একদিনে সব লাইফস্টাইল বদলে গেল আমার। আমি নিচে শুয়ে পড়লাম। ইরার উপরে আরাম করে শুয়ে আছে, মনে হচ্ছে এক লাথি দিয়ে খাট থেকে ফেলে দেয়। কিন্তু কিছুই বলতে পারছি না, কারণ হাজার হলেও আমার সিনিয়র আদুরের কিউট বউ। আপনারা আবার নজর দেন না। নিচে শুয়ে আছি, অনেক সময় হলো, ঘুম আসছে না। আসলে নিচে ঘুমানোর অভ্যাস আমার নাই। অনেক ঠান্ডা লাগতেছে। ওপরে ইরা আরাম করে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। মানুষ বাসরাতে বউয়ের আদর খায়, আর আমি খাই ঝাড়ি আর ঠান্ডা। হায় রে কপাল আমার। অনেকক্ষণ এভাবে থেকে ঘুম আসলো না। এপাশ ওপাশ করতে করতে ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আসলো না। সারা রাত ভালো করে ঘুমাতে পারিনি। সকাল সকাল একটু ঘুম ধরলো, তাই আমি ঘুমাতে লাগলাম। কিন্তু আমার ঘুমটা কারো সহ্য হলো না। যে একটু ঘুম ধরছিল সেটাও ভেঙে গেল। কে যেন ডাকতে লাগলো। রাগী দৃষ্টিতে তাকালাম, কে আমার ঘুমটা ভেঙে দিল? তাকিয়ে দেখি আমার কিউট বউটা। মুহূর্তে আমার রাগটা ঠান্ডা হয়ে গেল। তখন আমি বললাম, কি হলো বউ, ডাকছো কেন? মামি দরজার ওপাশে ডাকতেছে, তাড়াতাড়ি উঠো। তো খুলে দাও না বউ, আমাকে ডাকতেছে না। কি রে, তোকে বললাম না বউ বউ করবি না। মেরে মুখ ভেঙে দিব বলে দিলাম। আর বলবো না, যাও এখন দরজা খুলে দাও। তুই এখান থেকে উঠ। এখান থেকে উঠ, বিছানায় গিয়ে ঘুমানোর অভিনয় কর। কেন, আমার ঘুম পাচ্ছে, ডিস্টার্ব করো না। এমনি সারা রাত ঘুমাতে পারিনি। এখানে
এখনই এভাবে দেখলে সব শেষ। বাহ, আমার বিছানা, আমার ঘর, আমারই জায়গা নেই, অভিনয় করতে হবে ঘুমানোর? কি কপাল আমার! কি রে, তুই বিছানায় যাবি নাকি? এক লাফে বিছানায় উঠে পড়লাম। নিচে ঘুমিয়ে শরীরটা ব্যথা হয়ে গেছে, ভালোভাবে ঘুমাতে পারিনি। এবার একটু ঘুমানো যাক। কি কপাল আমার! আমার বিছানায় আমাকে অভিনয় করে ঘুমাতে হচ্ছে। এসব যাক, একটু ঘুমিয়ে নি আরামসে। চোখটা বুঝে 2-3 মিনিট যাওয়ার পর আবার ইরা ডাকলো। মেজাজ পুরো 420। তাই বললাম, কি হলো, এত বারবার ডাকছো কেন? একটু শান্তিতে ঘুমাতে দিবে নাকি? মামি ডাকতেছে নিচে নাস্তা করতে যাওয়ার জন্য। এত রাগ কাকে দেখাচ্ছিস? আমি যাব না, তুমি যাও, আমি একটু ঘুমিয়ে নেই। কি রে, তুই যাবি নাকি পানি মারবো? ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। পানি মারা লাগবে না, আমার বউ বলেছে বলে কথা। বউ বলছি। ইরা একটু রাগী দৃষ্টিতে তাকালো। আমি ভয় পেয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখলাম ইরা বিছানায় বসে আছে। তা দেখে আমি বললাম, বসে আছো কেন? চলো নিচে চলো বউ। কি রে, তুই আমারে বউ বলছিস কেন? বললাম না তোকে আমি এই বিয়ে মানি না। এইবার বলতে খুন করে দেবো বলে দিলাম। ঠিক আছে, বলবো না, এবার তো নিচে চলো। তুই যা, আমি আছি 2 মিনিট। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। এ বলে আমি নিচে চলে এলাম। নাস্তার টেবিলে বসলাম। আম্মু বসে আছে ইরার জন্য। আমরা অপেক্ষা করছি, কিন্তু 5 মিনিট হয়ে গেল আসছে না। তাই আমি আবার উঠে রুমে এলাম ইরাকে ডাকতে। রুমের সামনে আসতেই হয়ে গেলাম। আমি দেখলাম ইরা ড্রেস চেঞ্জ করছে। তা দেখে আমি টাসকি খেয়ে গেলাম। আমাকে দেখে ইরা তাড়াতাড়ি শরীর ডেকে ফেললো। তারপর রাগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কি রে, তুই না বলে, বলা নেই কওয়া নেই, হুট করে রুমে ঢুকে পড়লি। এখানে আমি যে কোনো পজিশনে থাকতে পারি। আমার রুমে আমি বলে করে ঢুকবো নাকি? তাছাড়া তুমি তো এখন আমার বউ, তা দেখলেই বাকি। বললাম না বউ বলবি না। তোরা সব ছেলে এক লুচ্চা। কি, আমি লুচ্চা? ঠিক আছে, আমি লুচ্চা। আমার বউর সাথেই তো লুচ্চামি করতে গেছি, অন্য কারোর সাথে তো আর না। এটার অধিকার আমার আছে। বললাম না অধিকার ফলাতে আসবি না। আমি এই বিয়ে মানি না। তুই ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করেছিস। আমি তোমাকে কিভাবে ষড়যন্ত্র করে বিয়ে করলাম? আর ষড়যন্ত্র করে যদি বিয়ে করেই থাকি, তাহলে বাসরতে আমার অধিকার ঠিকই বুঝে নিতাম। তোরা তো ওই একটা কাজই করতে পারিস। তোরা সব ছেলেরাই এক। তুমি কিন্তু আমাদের ছেলে জাতিকে অপমান করছো। তোমার সাথে আমি আর ঝগড়া করতে চাই না। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো, আম্মু অপেক্ষা করতেছে। এই বলে নিচে চলে এলাম আমি। কিছুক্ষণ পর ইরা এলো, দেখেই বোঝা যাচ্ছে রেগে আছে। তারপর নাস্তা করে রুমে চলে এলাম আমি। আর বাসা থেকে বের হয়ে আড্ডাখানায় চলে এলাম। আড্ডাখানায় এসে দেখি ফাহাদ বসে আছে। আগে বলে রাখি, ফাহাদ হচ্ছে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, কলিজার টুকরা বন্ধু। আমাকে দেখে ফাহাদ বলল, কিরে, বউকে পেয়ে আমাদের ভুলে গেলি নাকি? ভুলে যাব কেন? তোকে কি আমি বলতে পারি? তোকে তো আমি খুঁজে বেড়াচ্ছি। বিয়ে উপলক্ষে ট্রিট নিবি না? তার বলতে দে না, কি দিবি? এই না হলে আমার ফ্রেন্ড। এই নে। এই বলে কয়েকটা উড়াধুরা মেরে দিলাম। মারার পর একটু শান্তি শান্তি লাগছে। আমার হাতে মার খেয়ে ফাহাদ বলল, কি হলো, মারলি কেন? মা গো, মরে গেলাম গো। হবু বউ, তুমি কই গো? তোমার স্বামীরে মেরে ফেললো। এটা তোর ট্রিট হিসাবে পাওনা ছিল। এই জন্যই মানুষের উপকার করতে নেই, উপকার করলেই দোষ। কোথায় ট্রিট দিবি তা না। এখন আপাতত এটাই তোর ট্রিট। ট্রিট সেদিন পাবি যেদিন সব ঠিকঠাক হবে। দোয়া করে দিলাম, জীবনে ঠিকঠাক হবে না। আর ঠিকঠাক হলেও তোর বাচ্চা থুক্কো, তোর বউয়ের বাচ্চা ল্যাংটা হয়ে জন্মাবে বলে দিলাম। কথা মিলিয়ে নিস। কি বললি? দাঁড়া। এই বলে ফাহাদকে মারার জন্য গেলাম। হালায় ভয়ে দৌড় দিছে। আমিও একটু দৌড়াই দিলাম, কিন্তু ধরতে পারলাম না, চলে গেল। আমিও সেখানে না থেকে বাসায় চলে এলাম। রুমে এসে দেখি আমার বউ নাই। হায় হায়, আমার বউ চলে গেল নাকি? আবার ছাদে গেলাম, দেখলাম সেখানেও নাই। তখন আমি চিৎকার করে বললাম, আম্মু গো, আমার বউ কই? আমার বউ পালায়ে গেছে। আম্মু গো, তাড়াতাড়ি আসো, ইরা পালিয়ে গেছে। হারামজাদাটা কী সব বলতেছে এগুলো? ও কেন পালাবে? ও তো আমার সাথেই আছে। এই বলে আম্মু রান্নাঘর থেকে বের হয়ে আসলো। হাতে দেখলাম কুন্তি, তার পেছন পেছন ইরা বের হয়ে আসলো। ইরা আমার দিকে অনেক রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে কাঁচায় চিবিয়ে খাবে আমাকে, লবণ মরিচ ছাড়াই।
একদিকে ইরার এভাবে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, আর একদিকে আম্মুর হাতে কুন্তি। পরিস্থিতি খুব ভয়ানক। তাই কিছু না বলে সেখান থেকে দৌড় দিয়ে রুমে চলে গেলাম। রুমে এসে ভাবতে লাগলাম, যাই হোক, ইরা মনে হয় সব কিছু মেনে নিতে শুরু করেছে। এটা ছিল আমার একটা ভুল ধারণা। তারপর সারাদিন কেটে গেল ইরার ইগনোরে। আমাকে দেখলে ইগনোর করে, কথা বলতে চাইলেও কথা বলে না, পাশ কাটিয়ে চলে যায়। রুমের মধ্যে আমি আসতেই সে চলে যায়। দুপুর থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত এভাবে ইগনোর করলো ইরা আমাকে। মনটা একটু স্যাদ কইরা উঠলো। এমনকি সন্ধ্যায় খাওয়ার সময়ও আমার দিকে একবারও তাকাইলো না। সন্ধ্যার খাবার খেয়ে আমি রুমে চলে এলাম। রুমে এসে ভাবতে লাগলাম, না, এভাবে আর চলতে দেওয়া যাবে না, এই ইগনোর নেওয়া যাবে না। এসব রুমে বসে ভাবতে লাগলাম। তখন ইরা রুমে এলো। আমি কোনো কথা না বললেই ইরাকে ধরে বিছানায় বসিয়ে দিলাম। আমার এদিকে অবাক হয়ে তাকিয়ে আছে ইরা। আমি তাকে বিছানায় বসিয়ে দিয়ে ফ্লোরে বসে পড়লাম। আমি তারপর ইরাকে শান্ত সুরে বললাম, তুমি আমাকে এভাবে ইগনোর করতেছো কেন? আমি আর এগুলো নিতে পারতেছি না। যা হওয়ার হয়ে গেছে। এখন তো তুমি আমার বউ। বাসায় কেউ নেই, শুধু তুই আর আমি। একসাথে ডিনার করে ঘুমোলাম, কিন্তু সকালে আমি তোর ঘরে কিভাবে গেলাম বল আমাকে? ভূতে তো আর এ কাজ করতে পারে না। সত্যি বলবো না মিথ্যা? একদম মিথ্যা কথা বলবি না, সব সত্যি কথা বলবি। আসলে কি, আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলা হয়নি। হয়তো তুমি আমার সিনিয়র বললে, কখনো সাহস করে তোমায় বলতে পারিনি যে তোমায় বড্ড ভালোবাসি তোমায়। এবার যখন তুমি আমার বাসায় এলে আর আম্মু তোমাকে আর আমাকে একা রেখে যখন চলে গেল, তখন বিষয়টা আমি আমার বন্ধু ফাহাদের কাছে শেয়ার করলাম। সেও জানে যে আমি তোমাকে ভালোবাসি। বিষয়টা শেয়ার করাতে ফাহাদ বলল, এটাই নাকি তোমাকে পাওয়ার আমার একমাত্র সুযোগ। আর আমি আগে থেকে জানতাম যে আম্মু সকালে আসবে, তাই রাতে তোমাকে আমার রুমে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। এসব কিছু শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি আমি। তোমাকে যে খুব খুব ভালোবাসি আমি। তোর এসব করতে একটুও বাঁধলো না? ফাহাদ অন্য খারাপ কিছু করতে বলেছিল, কিন্তু আমি অতটাও খারাপ না। তুই এইসব করতে করতে পারলি? আমার সম্মানের কথা একটুও ভাবলি না। মা বাবা কত বিশ্বাস করতো আমায়, মামি কত বিশ্বাস করতো আমায়। এখন আমার মা বাবা আমাকে ঘৃণা করে, মেয়ে বলতেও নাকি তাদের লজ্জা করে আমাকে। এত বড় একটা অপবাদ দিলি আমায়। প্লিজ তুমি কান্না করো না। আমি সবাইকে বলে দেবো আমার বউ খারাপ না, সব আমি করেছি। যা, তোর এখন এসব বলে লাগবে না, তুই যা এখান থেকে। না, আমি সবাইকে বলে দেবো আমার বউ খারাপ না, আমি ইচ্ছে করে এইসব করেছি তাকে বিয়ে করার জন্য। এই বলে আমি ইরাকে জড়িয়ে ধরলাম। ইরা আমাকে এক ধাক্কায় সরিয়ে দিল। সরিয়ে দিয়ে বলল, খবরদার আমাকে টাচ করার চেষ্টা করবি না, টাচ করলে খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি তো আমার বউ, তোমাকে টাচ করবো না কেন? আমার বউকে আমি টাচ করতেই পারি। আমি এই বিয়েটাই মানি না, সেখানে আবার বউ। খবরদার স্বামীর অধিকার ফলাতে আসবি না আমার কাছে। মানছি আমি ষড়যন্ত্র করে তোমায় বিয়ে করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি খুব 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 ভালোবাসি। যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। এখন শুধু সাজাতে আসবি না, যা এখান থেকে, ডিভোর্স দিয়ে দিব আমি তোকে। প্লিজ তুমি এভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। খুব ভালোবাসি তোমায়, বিশ্বাস করো। হাত ধরে কথাটা বললাম। একদম টাচ করার চেষ্টা করবি না আমায়। কখনো কিছু করার চেষ্টা করলে আমি আত্মহত্যা করব, এই বলে দিলাম। এর জন্য শুধু তুই দায়ী থাকবি। প্লিজ তুমি এভাবে বলো না। আমি তোমাকে তোমার অনুমতি ছাড়া কখনো টাচ করব না। তবুও তুমি নিজের কোনো ক্ষতি করো না। ইরা কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়লো। আমিও নিচে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসতেছে না। একটু আগে বলা কথাগুলো খুব মনে পড়ছে। বুক ফেটে কান্না আসছে আমার। তাই শুয়ে না থেকে দরজা খুলে চলে এলাম ছাদে। আগে থেকে কয়েকটা সিগারেট কেনা ছিল, সেগুলো নিয়ে এলাম। আকাশের দিকে তাকিয়ে একের পর এক সিগারেটের ধোঁয়া উড়াতে লাগলাম। কেন জানি না খুব কষ্ট হচ্ছে আমার। মানছি না হয় আমি একটা ভুল করেছি, তাও শুধু ইরাকে পাওয়ার জন্যই করেছি। আমি যে বড্ড ভালোবাসি তাকে, সে কেন বোঝে না? কি করে বুঝাই আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমার ইরা? এসব নানান কথা ভাবতে লাগলাম আর একের পর এক সিগারেট ধরতে লাগলাম। রাত প্রায় 1টা বাজে। আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি। এবার রুমে যাওয়া দরকার, তাই ছাদ থেকে নেমে রুমে এলাম। রুমে এসে দরজাটা অফ করে দিলাম। বিছানায় তাকিয়ে দেখলাম ইরা ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় একটা পরীর মতো লাগছে তাকে, কিন্তু এই পরীটা যে আমার ভালোবাসা বোঝে না। মন চায় সারা জীবন এভাবেই দেখতে দেখতে কেটে যাক, সময়টা এখানেই থমকে যাক। সময়টা এখানে থমকে হয়ে গেলে কতই না ভালো হতো।
চুলগুলো মুখের সামনে এসে পড়ছে। মন চাচ্ছে চুলগুলো কানে গুঁজে দেই, কিন্তু আমি তাকে কথা দিয়েছি আমি তাকে টাচ করব না। কোনো এক কারণে আমি তাকে টাচ করতে পারলাম না। কি কিউট লাগছে ইরাকে। এভাবে কিছুক্ষণ তাকিয়ে রইলাম ইরার দিকে। মন চায় সারা জীবন এভাবে তাকিয়ে থাকি। সারা জীবন এভাবে তাকিয়ে থাকলে মন ভরবে না। ইরার দিকে তাকিয়ে বললাম, তোমাকে আমি কি করে বোঝাই আমি যে তোমায় কতটা ভালোবাসি। বুকের ভিতর কতটা জায়গা নিয়ে বসবাস তোমার। সেই ছোট্টবেলা থেকে তোমাকে আমি আমার বুকের ভেতরে জায়গা দিয়েছি। অনেক অনেক ভালোবাসি তোমায়, যে ভালোবাসা কোনো পরিমাণ করে পাওয়া যায় না। কি করে বোঝাই আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ আমি। তোমাকে ছাড়া এক মুহূর্তেও ভালো লাগবে না। আমার সব কিছুই বিস্বাদ মনে হবে। কি করে বোঝাই আমি তোমাকে কতটা ভালোবাসি। এসব অনেক কিছুই বললাম। হয়তো এরা কিছুই শুনতে পায়নি, কারণ সে ঘুমিয়ে আছে। তারপরেও কিছুক্ষণ এর দিকে তাকিয়ে থেকে আমিও নিচে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসতেছিল না। মনে হচ্ছে কান্না আসবে বুক ফেটে। এসব নানা কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনেই নাই। ডিস্টার্ব করবো না আর এরাকে। জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। ও ওর মতো থাকুক, আমি আমার মতো। ভালোবাসা তো সবার কপালে আসে না। আমিও না হয় এই দলে। আর যাই হোক, ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না। সকাল সকাল দরজায় ঠক ঠক আওয়াজে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি ইরা বিছানায় ঘুমিয়ে আছে, আর দরজা বাইরে থেকে আমাদের বাসার কাজের মেয়ে ঋতু ডাকতেছে। তাই আমি উঠে পড়লাম। তারপরে ইরাকে ডাকতে লাগলাম, কিন্তু উঠছে না। অনেক ডাকাডাকি করলাম, উঠছে না। এখন কি করার? দরজাটা হালকা করে খুলে মাথাটা বের করে বললাম, কি হয়েছে, ডাকছো কেন এত সকাল সকাল? ভাইয়া, আন্টি ইরা আপুকে নিয়ে যেতে বলল। ও এখন যেতে পারবে না। কেন? ও গোসল ও করতে গেছে। তাই বলেন? আসলে বলিয়েন আন্টি নিচে যেতে বলল। ঠিক আছে। তারপরে কাজের মেয়ের ঋতু লজ্জা পেয়ে চলে গেল। আমি মাথা চুলকাতে চুলকাতে ভাবলাম, কি হলো, লজ্জা পেল কেন? আমিও কি কোনো কিছু বললাম নাকি? পরক্ষণে এই জিহ্বায় কামড় দিলাম। হায় হায়, বুঝতে পারলাম কি বলে ফেলেছি। আমি দরজাটা লাগিয়ে দিলাম। দেখলাম ইরা এখনো ঘুমিয়ে আছে। আবার অনেক টাকাটাকি করলাম, কিন্তু উঠলো না। স্পর্শ তো করতে পারবো না, তাই এখন কিভাবে উঠাবো সেটাই ভেবে পাচ্ছি না। এই তো আইডিয়া পেয়েছি। ওয়াশরুম থেকে একটা বালতিতে পানি নিয়ে এলাম। পানি নিয়ে এসে আবারও কয়েকবার ডাকাডাকি করলাম, কিন্তু উঠলো না। এবার দিমু মুখে এক বালতি ঢেলে। সাথে সাথে ইরা লাফ মেরে বিছানা থেকে উঠলো। আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় রাগে পুড়ে যাচ্ছে, আর সেই আগুনের তাপ আমার দিকে আসছে। ইরা রেগে আমাকে বলল, কি হলো, তুই এভাবে ভিজিয়ে দিলি কেন? আম্মু নিচে যেতে বললো। কখন থেকে আমি ডাকছি, উঠছো না কেন? তাই বলে এভাবে ভিজিয়ে দিবি? তো কি করব, কখন থেকে ডাকছে, উঠছই না। আর তোমাকে তো আমি কথা দিয়েছি তোমাকে কখনো স্পর্শ করব না, তাই কিভাবে উঠাবো? তাই এই আইডিয়াটা পেলাম। আইডিয়াটা ভালো, তাই না? নিকুচি করেছো তোর আইডিয়ার। আর কখনো এভাবে পানি মারবি না। ঠিক আছে, যদি কখনো তোমায় ডাকি তুমি যদি না ওঠো তখন আমি করব। তখন দেখা যাবে। এই বলে ইরা ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। ফ্রেশ হয়ে এসে রুম থেকে বেরিয়ে গেল। আমিও বিছানায় শুয়ে পড়লাম। রাত্রে ভালোভাবে ঘুমাইনি, তাই একটু আরামসে বিছানায় ঘুমানো যাক। বিছানাটা হয়তো আমাকে মিস করছে অনেক দিন ধরে, তাই বিছানায় শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। একটু পর ঘুম ভেঙে গেল। নিচে তাকিয়ে দেখলাম ইরা শুয়ে আছে। একটু করে শীত লাগছে হয়তো, তাই আমি চাদরটা তার গায়ে টেনে দিলাম। তারপর আমি বাইরে বের হয়ে আসলাম। বাইরে বের হয়ে আড্ডাখানায় গেলাম। সেখানে ফাহাদের সাথে কিছু সময় আড্ডা দিলাম। একটু আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। রুমে এসে দেখলাম ইরা নেই। ইরাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে গেলাম। দেখলাম ইরা রান্নাঘরে সবজি কাটার চেষ্টা করছে, কিন্তু কাটতে পারছে না ভালোভাবে। তাই আমি রান্নাঘরের ভিতরে ঢুকলাম। আমায় দেখে কিছুই বললো না। আমি তার হাত থেকে সুইটা নিয়ে সবজিগুলো কাটতে লাগলাম। আমিও ভালোভাবে কাটতে পারলাম না, কেমন যেন হয়ে যাচ্ছে। তা দেখে ইরা মুচকি মুচকি হাসছে। আমি আর না পেরে সেখান থেকে চলে আসলাম। মান সম্মানটাই আগে, তাই সুযোগ করে চলে এলাম। যাক বাবা, আর জীবনেও কাটতে যাব না। মেয়েদের কাজ মেয়েদেরকেই মানায়। তারপর রান্নাঘর থেকে রুমে চলে এলাম। রুমে এসে কিছুক্ষণ আমার ইউটিউব চ্যানেলে ঢুকলাম। দেখলাম গল্পে তেমন কোনো রেসপন্স নেই, তাই গল্প ছাড়ার আগ্রহটাও দিন দিন কমে যাচ্ছে। মন খারাপ করে ইউটিউব থেকে বের হয়ে পড়লাম।
রুমে বসে ফোন চাপতেছিলাম, এমন সময় আউ করে কারো চিৎকারের আওয়াজ কানে আসলো। রুম থেকে বের হয়ে দেখি রান্নাঘর থেকে আসলো আওয়াজটা। রান্নাঘরে গিয়ে দেখি ইরা আঙুল কেটে বসে আছে, আঙুল থেকে রক্ত পড়ছে। কোনো কথা না ভেবে সাথে সাথে আঙুলটা মুখে নিয়ে সসতে লাগলাম আমি। ইরা কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। আমি সেদিকে লক্ষ্য না দিয়ে আঙুলটা চষতে লাগলাম। কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়ে গেল। এতক্ষণে রান্নাঘরে আম্মু চলে এসেছে। ইরা কেমন করে তাকিয়ে আছে আমার দিকে, তাই আমি কোনো কথা না বলে সেখান থেকে চলে এলাম। রুমে এসে ভাবতে লাগলাম আমি কাজটা ঠিক করলাম নাকি ভুল করেছি। কারণ আমি ইরাকে কথা দিয়েছিলাম কখনো তাকে স্পর্শ করবো না, কিন্তু তাকে স্পর্শ করেই ফেললাম। ইরা রুমে এলে তাকে সরি বলে দেবো, এসব ভাবতে লাগলাম। তখন ইরা রুমে প্রবেশ করলো, আমার দিকে কেমন করে তাকালো। আমি ইরাকে বললাম সরি। কেন? তখনকার ঘটনার জন্য। আমি আপনাকে কথা দিয়েছিলাম কখনো স্পর্শ করব না, কিন্তু আমি আপনাকে স্পর্শ করে ফেলেছি, তার জন্য আমি সরি। ঠিক আছে, সেটা তো আমার ভালোর জন্যই ধরেছিস। ভালো করলাম তাও আবার আমি তো খারাপ, কারো ভালোই করতে পারি না, অন্যের সাথে সব সময় খারাপ করি। যেমন ধরুন না, আপনাকে প্ল্যান করে বিয়ে করে ফেলেছি। এরা কোনো কথা বলছে না। তবে চিন্তা করবেন না, খুব শীঘ্রই মুক্তি দিয়ে দিব আপনাকে। মুক্তি পেয়ে যাবেন এই অর্ণব নামের খারাপ মানুষটা থেকে, যে আপনার সাথে প্রতারণা করেছে। খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাবেন। আর কিছু বললাম না, বাইরে চলে এলাম। বাইরে এসে এক প্যাকেট সিগারেট কিনলাম, কেন জানি খুব কষ্ট হচ্ছে আমার। তারপরে সিগারেটের প্যাকেট নিয়ে চলে গেলাম নদীর ধারে। ফাহাদকে কল দিয়ে আসতে বললাম। আমি সেখানে বসে একের পর এক সিগারেট টানতে লাগলাম। কিছুক্ষণ পর ফাহাদ এলো, ওর সাথে বসে আড্ডা দিতে লাগলাম আর সিগারেট খেতে লাগলাম। প্রায় দুপুর হয়ে গেছে, বাসায় যেতে হবে, তাই ফাহাদকে নিয়ে বাসার দিকে আসতে লাগলাম। তারপর আসার সময় ফাহাদের বাসা পড়ায় ফাহাদ চলে গেল বাসায়, আমিও বাসায় যেতে লাগলাম। কিছুক্ষণ পর বাসায় চলে এলাম। কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। তারপর আমাকে বলল, কিরে এতক্ষণ কই ছিলে? ফাহাদ ডেকেছিল, তাই ওর সাথে ছিলাম। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে নে। তারপর আমি রুমে চলে এলাম। রুমে আসা মাত্রই চিৎকার দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইরা, এসে আমাকে জড়িয়ে ধরলো। কি এক অদ্ভুত অনুভূতি, মাতাল করার মতো। পরক্ষণেই অন্য কিছু মনে পড়লো। ইরা ভিজা অবস্থায় রয়েছে, আমাকে যে জড়িয়ে ধরেছে তার খেয়ালই নেই। হঠাৎ আমার দিকে তাকিয়ে দেখলো এরা, তারপর ছেড়ে দিল। লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে গেল। আবার কি হলো কিছুই বুঝতে পারলাম না আমি। ওয়াশরুমে যেতে না যেতে আবার চিৎকার দিয়ে উঠলো। ইরা এসে আমাকে আবার জড়িয়ে ধরলো। কি হচ্ছে কিছুই তো আমি বুঝতে পারছি না। আমি তাকে বললাম, কি হলো, এভাবে জড়িয়ে ধরছেন কেন, আর এসব কি হচ্ছে আমার সাথে? এরা আমাকে জড়িয়ে ধরে রয়েছে, তাছাড়া কোনো নাম নেই। এক বিব্রতিকর পরিস্থিতি। ইরা আমার বুকে মাথা রেখে আঙুল দিয়ে ইশারা করে ওয়াশরুমের দিকে দেখিয়ে বলল, আরশোলা? আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না। এত বড় একটা মেয়ে আরশোলা দেখে ভয় পায়। আমি ইরাকে সরিয়ে দিয়ে বললাম, এইভাবে ভেজা অবস্থায় আমার সামনে আসবে না কখনো, না হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তখন আবার শব্দ আমাকে দিবেন। আমার কথায় ইরা আমার দিকে কেমন করে তাকালো, তারপর নিজের দিকে তাকিয়ে দেখলো যে পুরো ভিজে অবস্থায় রয়েছে। এই অবস্থায় ইরার মনে হচ্ছে মাটির সাথে মিশে যেতে। তখন আমি বললাম, এত বড় একটা বড় মেয়ে আরশোলা দেখে ভয় পান? কি করব, আমি ছোটবেলা থেকে আরশোলা দেখে খুব ভয় পাই। দেখ না একটু আরশোলা আছে কিনা। ঠিক আছে দেখছি। এ বলে আমি ওয়াশরুমে দরজা খুলে ভিতরে গেলাম, দেখলাম আরশোলা নেই, চলে গেছে। তখন আমি বললাম, কোথায় আরশোলা? নেই তো, চলে গেছে, আপনি এবার গোসল করতে পারেন। আমার কথা এরা আমার পেছন দিক থেকে লুকিয়ে দেখার চেষ্টা করলো আসলে আছে নাকি। দেখলো যে নেই, তারপর এরা ওয়াশরুমে চলে গেল। আমিও বাইরে চলে এলাম, রুমের মধ্যে এসে বিছানায় বসে রইলাম। কিছুক্ষণ পর ইরা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো চুল মুছতে মুছতে। সারা ঘরে মনে হয় তার চুলের গন্ধ মাতরা হয়ে আছে। কি অদ্ভুত সুবাস, পাগল করার মতো। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, তার তাজা সুবাস সারা রুমে ছড়িয়ে পড়েছে। কি এক মাতাল করার মতো নেশা। আমি আর কিছু না ভেবে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে বাইরে বের হয়ে দেখি ইরা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছে কিছু একটা নিয়ে রেগে আছে। এমন কোনো কাজ আমি করিনি রেগে যাওয়ার, তাই সেদিকে পাত্তা দিলাম না আমি। তারপর আম্মু এসে আমাদের দুজনকে ডেকে নিয়ে এলো খাবার টেবিলে। দেখলাম ইরা আগের রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। বিষয়টা কিছুই বুঝলাম না, কি হলো, কেন এমন করতেছে। এভাবে পুরো বেলা কেটে গেল। যতবার ইরার সাথে দেখা হয়েছে ততবার
রেগে রেগে তাকিয়েছিল আমার দিকে। এমনকি সন্ধ্যার সময় খাবার সত্ত্বেও আমার দিকে রেগেছিল। এভাবে রেগে থাকতে দেওয়া যাবে না। কি হয়েছে তাই সন্ধ্যার ডিনার করার পর আমি রুমে গিয়ে বসে রইলাম। তখন ইরা রুমে আসলো। আমি তাকে বললাম, দুপুর থেকে রেগে আছেন কেন? মনে হচ্ছে কিছু একটা নিয়ে রেগে আছেন। তোর ফোন বের কর। কেন? ফোন দিয়ে কি করবেন? আপনারটা তো আছেই। বের করতে বলছি, বের কর। ঠিক আছে, এই নিন। তারপর ফোনটা বের করে ইরাকে দিলাম। সাথে সাথে ইরা একটা নাম্বার আমাকে বের করে দেখালো। দেখলাম নাম্বারটা সেভ করা আছে মাই ক্রাশ নাম দিয়ে। এটা দেখে ইরা রেগে আছে, ভাবতেই পারছি না কেনই বা রাগ হয়ে থাকবে, কিছুই তো বুঝতে পারছি না। সে তো আমায় ভালোই বাসে না, তাহলে এটা নিয়ে রেগে যাওয়ার কারণ বুঝলাম না। তখন ইরা বলল, বল কার নাম্বার এটা? কেন, দেখতে তো পাচ্ছেন মাই ক্রাশ দিয়ে লেখা আছে, তার মানে তো আমার ক্রাশ এরই হবে নাকি? এটা নিয়ে আপনার কোনো সমস্যা বা রেগে যাওয়ার কোনো কিছুই বুঝলাম না। বল এটা কার নাম্বার? তোর ক্রাশের নিকুচি করেছি আমি। বল নাম্বারটা কার? আমি বলতে পারবো না। বলবি না তো? ঠিক আছে, আমিই কল দিচ্ছি। তারপর ইরা আমার ফোন দিয়ে সেই নাম্বারে কল করলো। সাথে সাথেই ইরার ফোনটা বেজে উঠলো। এটা দেখে ইরা কিছুই বলল না, ফোনটা আমাকে দিয়ে দিল আমারটা। তখন আমি বললাম, এক সময় ছিল ক্রাশ, কিন্তু এখন আর নাই। একটাই ছিল, একটাই বা রেখে লাভ কি? অযথাই মিথ্যা একটা নাম। এ বলে ইরার সামনেই নাম্বারটা ডিলিট করে দিলাম। ইরা বাধা দিতে চেয়েও পারলো না বাধা দিতে। তারপর ফোনটা টেবিলে রেখে নিচে বিছানা করে ঘুমাতে যাব এমন সময় ফোনটা চেঁচামেচি শুরু করে দিল। এক রাশ বিরক্ত নিয়ে ফোনটার দিকে তাকালাম, দেখলাম ফাহাদ কল করেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে খুব খুশি খুশি কণ্ঠে ফাহাদ বলল, দোস্ত তুই কই? কেন রে, আমার কি এখন রাতে চুরি করতে যাওয়ার কথা ছিল নাকি? আরে ভাই বল, কোথায় আছিস? এত রাতে কোথায় থাকার কথা? বাসায় আছি। এই জায়গায় আয়। কেন, কি হয়েছে এত রাতে? মিতু খেতে বললো কি জানি সারপ্রাইজ দেবে আমাদের, আর আমিও ভাবছি ওকে আজকে প্রপোজ করে দেব। তুই যা, আমি গিয়ে কি করব? আমার ঘুম পাচ্ছে অনেক। আরে আয়, তোরে যেতে বলেছি। তুই থাকলে আমি একটু সাহস পাই, তাছাড়া তোদেরকেও ট্রিট দেবো ভাবছি। আগে বলবি তো? ঠিক আছে যাচ্ছি, তুই থাক তোর বাসায়, আমি আসছি। না, তুই শুধু এই জায়গায় আয়। আগে থেকে চলে এসেছি আমি, এখানে বসে রয়েছি মৃত্যুর জন্য। ঠিক আছে, আমি যাচ্ছি। আসলে মিতু হচ্ছে ফাহাদের বেস্ট ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড। ফাহাদ গত 2 বছর ধরে মিতুকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারে নাই। তাই আজ নাকি বলবে, সেই কারণে আমাকে যেতে বললো। আর ট্রিট দিলে তো কোনো কথাই নেই, সবার আগে আমি। ফোন রেখে দিয়ে ইরার দিকে তাকালাম, দেখলাম ঘুমোয়নি, বিছানায় বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি বললাম, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? এত রাতে কোথায় যাবি তুই? আরে সব বাদ দিন, আমাকে একটা সাহায্য করতে পারবেন? কি সাহায্য বল। আমি এখন বাইরে যাব। ফাহাদ একটা পার্টি দিতে চাইছে, ছোট্টখাটো ট্রিট দিবে। আপনি তো জানেন আম্মু আমায় যেতে দিবে না, তাই আমি এখন লুকিয়ে যাব। আর রাত্রে আপনাকে ফোন দিব, তখন আপনি দরজাটা খুলে দিয়েন, আমি টুপ করে ভিতরে চলে আসব। তাহলে কেউ জানতেই পারবে না আমি বাইরে গেছিলাম। একটু সাহায্য করবেন? কি? তুই এখন বাইরে যাবি আর আমি কি করব? কেন, ঘুমাবেন? না, আমি এখন ঘুমোবো না, আর কোনো সাহায্য করতে পারবো না। কেন, কি করবেন এখন? তুই পার্টিতে যাবি আর আমি বাসায় ঘুমোবো, তাই না? এটা চলবে না, আমিও যাব তোর সাথে। কি, এত রাতে আপনিও যাবেন? এটা কিভাবে সম্ভব? আর আম্মু যেতে দিবে না? দিবে দিবে, আমরা তো লুকিয়ে যাব। না, আপনাকে আমি নিয়ে যেতে পারবো না। তুই নিয়ে যাবি না মানে? তোর ঘাড় নিয়ে যাবে। তুই নিয়ে না গেলে তুইও যেতে পারবি না, মামিকে সব বলে দিব আমি। ব্ল্যাকমেইল? তুই যা মনে করিস। আমার মতো একটা খারাপ মানুষের সাথে যাবেন? এটা কিভাবে হয়? যদি কোনো ক্ষতি করে দেয় আপনার? ঠিক আছে চলুন, অতটাও খারাপ নয় আমি। কথাটা শোনা মাত্রই ইরার মুখের হাসি ফুটে উঠলো। তারপর ইরা রেডি হলো, আমিও রেডি হলাম। এখন কথা হচ্ছে বাইরে যাব কিভাবে? দরজা তো বন্ধ করা। তাই আমি ভাবতে লাগলাম, এমন সময় ইরা বলল, কি হলো, কি ভাবছিস? ভাবছি এখন বাইরে যাব কিভাবে। দাঁড়ান, আমি আম্মুর রুম থেকে চাবিটা চুরি করে নিয়ে আসি। চুরি করতে হবে না। তো যাব কিভাবে? দরজা তো বন্ধ, খোলার জন্য চাবিটা লাগবে। মামি একটা চাবি আমাকে আগেই দিয়েছে, যদি কোনো সময় দরকার হয় ওইটা আছে, ওইটা দিয়ে খুলবো, চল। ঠিক আছে চলেন। তারপর ইরাকে নিয়ে আস্তে আস্তে দরজা খুললাম, তারপর দরজাটা বন্ধ করে দিলাম।
কোনো মতে বাইরে বের হলাম বাসা থেকে। এখন কথা হলো যাব কিভাবে? বাইক নিয়ে যাওয়া তো যাবে না। এখন একমাত্র উপায় হলো রিক্সা। এখন আবার রিক্সার জন্য অপেক্ষা করতে হবে। দূর, ভালো লাগে না। ভাগ্য ভালো, বেশি অপেক্ষা করতে হলো না, সাথে সাথে একটা রিক্সা পাওয়া গেল। তারপর ইরা আর আমি রিক্সায় চড়ে বসলাম। আমি কোনোদিন মেয়ের সাথে এক রিক্সায় চড়িনি। কেমন যেন একটা আনইজি ফিল হচ্ছে। রিক্সায় জায়গা কম, তাই বারবার ইরা আপুর শরীরের সাথে আমার শরীর ঘেঁষা খাচ্ছে। এক বিব্রতিকর পরিস্থিতি কেমন যেন লাগছে আমার। এই প্রথম কোনো নারীর সাথে বসে একসাথে যাচ্ছি, তাও আবার এত রাতে। ফিলিংসটা অন্যরকম, অনুভূতিটা অন্যরকম। অনুভূতিটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এত রাতে প্রিয় মানুষটির সাথে বসে রিক্সায় একসাথে যাচ্ছি, এক অন্যরকম অনুভূতি কাজ করার কথা, কিন্তু আমার সেই রকম অনুভূতি কাজ করছে না। কেন কাজ করছে না সেটা তো আপনারা ভালোভাবেই জানেন। তবুও একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। খোলা বাতাসের কারণে ইরার চুলগুলো এলোমেলোভাবে উঠছে। ইরা চুলগুলো পুরো উন্মুক্ত করে দিয়েছে। মনে হচ্ছে এতদিন পর চুলগুলো ছাড়া পেয়ে প্রাণ ফিরে পেয়েছে। খোলা বাতাসে চুলগুলো উঠতেছে, কিছু কিছু চুল এসে আমার মুখের উপর পড়তেছে। কি এক অদ্ভুত অনুভূতি, কি এক অদ্ভুত নেশা, মাতাল করার মতো। কি তার চুলের ঘ্রাণ, মনে হয় সব সময় এই চুলের ঘ্রাণে ডুবে থাকি। চুলগুলো এলোমেলোভাবে উঠতেছে আর ইরা সেগুলোকে সামলাতে ব্যস্ত। কখনো এদিক কখনো ওদিক ছোটাছুটি করছে। মনে হচ্ছে আজকে ছাড়া পেয়েছে। ইরাকেও আজকে খুব খুশি লাগছে। কিছু কিছু চুল এলোমেলোভাবে উঠছে আর ইরা সেই চুলগুলো বারবার হাত দিয়ে তার কানে গুঁজে দিচ্ছে। কি মনোরম দৃশ্য। মনে হয় সারা জীবন এভাবে তাকিয়ে থাকি। তার দিকে 1000 বছর তাকিয়ে থাকলেও তার প্রতি মায়া আমার কমবে না। কিভাবে বোঝাবো আমি তারে আমি কতটা ভালোবাসি। না পারছি কিছু করতে, না পারছি কিছু বলে বোঝাতে। সে হইয়েও হইল না আমার। মনে হয় সারাটা জীবন এভাবে ইরার সাথে যেতে থাকি। রাস্তা যেন শেষ না হয়, সময়টা যেন এখানেই থমকে যায়। তবে অনেক ভালো হতো, অন্তত প্রিয় মানুষটার সাথে থাকতে পারতাম। বারবার ইরার চুলগুলো আমার মুখের উপর পড়তেছে আর তার শরীরের সাথে আমার শরীরের স্পর্শ হচ্ছে। এক বিবৃতিকর পরিবেশ। এভাবে যেতে আমার অনেক হিমশিম খেতে হচ্ছে। অনুভূতিগুলো বারবার নাড়া দিচ্ছে। এভাবেই ফাহাদের বলা জায়গায় চলে এলাম। রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে দিলাম। তারপরে ইরা আর আমি ভিতরে যাব। তার আগে দেখতে পেলাম ফাহাদ আসছে ভেতর থেকে বাইরে। মনে হয় মনটা খারাপ, তার দেখেই বোঝা যাচ্ছে। ফাহাদ বাইরে বেরিয়ে আমাদের ক্রস করে চলে যাচ্ছে। আমাকে দেখলই না, অদ্ভুত। নাকি দেখেও না দেখার ভান করলো। এমন সময় আমি ফাহাদের সামনে গিয়ে বললাম, কিরে, আমরা এখানে আছি, দেখতেই পাচ্ছিস না? নাকি দেখেও না দেখার ভান করছিস? আরে তোরা আয় না, দেখিনি কখন আসলি? আরে ইরাপু জি, কেমন আছেন? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। কিরে, তুই বাইরে কোথায় যাচ্ছিস? আমাদের এখানে আসতে বলে। যা না, তোরা ভিতরে যা, মিতু ভেতরে আছে। তুই কোথায় যাচ্ছিস সেটা বল। চল, আমার সাথে চল। না, আমি যাব না, আমাকে বাসায় যেতে হবে। কি, তুই আমাদের এখানে ডেকে এনে এখন বলতেছিস তোর বাসা যেতে হবে? এটা কেমন কথা? যা ভেতরে যা, মিতু আছে। আমার ভালো লাগছে না, প্লিজ আমায় বলিস না ভেতরে যেতে। দেখলাম ফাহাদের চোখের কোনো পানি। কথাটা কেমন কেমন করে বলল ফাহাদ। কখনো এভাবে কথা বলে না ফাহাদ। নিশ্চয়ই কিছু একটা হয়েছে ওর, না হলে আমাদের আসতে বলে বাসায় চলে যাবে কেন? আর যখন কল করেছিল তখন তো অনেক খুশি দেখাচ্ছিল। মৃত্যুকে বলে প্রপোজ করবে, তাহলে কেন চলে যাচ্ছে? এখানে কিছু একটা হয়েছে মনে হয়। তখন আমি ফাহাদকে বললাম, সত্যি করে বলতো কি হয়েছে তোর, আর তোর চোখের কোণে পানি কেন? এটুকু বলতে ফাহাদ আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এরকম পরিস্থিতির জন্য কখনোই তৈরি ছিলাম না আমি। কি হলো কিছুই বুঝলাম না, কেনই বা এমন করছে। তখন আমি ফাহাদকে বললাম, কিরে, এভাবে কান্না করতেছিস কেন? বল কি হয়েছে আমাকে। মিতু তোকে কিছু বলছে? দোস্ত, আমি মিতুকে প্রপোজ করার জন্য এসেছিলাম, আর মিতু আমাকে সারপ্রাইজ দিবে বলে এখানে আসতে বলেছিল। কিন্তু আমি যে এত বড় সারপ্রাইজড হব তা কখনোই ভাবতে পারিনি। এসব কি কথা বলতেছিস? সবকিছু খুলে বল সব আমাকে। কি হয়েছে? অর্ণব, তুই তো জানিস আমি মিতুকে কতটা ভালোবাসি। প্রায় 2 বছর ধরে ভালোবাসি ওকে। ও আমার বেস্ট ফ্রেন্ড থাকায় বলতে পারিনি ভয়ে, যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে দেয়। তুই তো সবকিছু জানিস কতটা ভালোবাসি ওকে, যে জীবনের থেকে ওকে ভালোবাসি আমি ওকে। তাই ভাবলাম আজকে বলে দিব, যা হবার হবে। এখানে আসতে বলেছিল, তাই আমি এই সিদ্ধান্ত নিলাম যে আজকে এখানে এসে বলবো। আর মিতু বলেছিল আমাকে কি জানি একটা সারপ্রাইজ দেবে। আমি ওকে প্রপোজ করবো ভেবেছিলাম, কিন্তু এখানে এসে যে এত বড় সারপ্রাইজ হয়ে যাব এটা আমি নিজেও জানি না। আরে কি হয়েছে, খুলে বল সবকিছু। তুই তো জানিস আমি 2 বছর ধরে ওকে ভালোবাসি।
এখানে এসে সব শেষ হয়ে গেল। আরে বল না, কি শেষ হয়ে গেল? আর এভাবে কাঁদছিস কেন? আর মিতু কই? আজকে ভাবছিলাম এখানে মিমকে প্রপোজ করব, এখানে এসে দেখি মিমের সারপ্রাইজ হচ্ছে মিমের বয়ফ্রেন্ড। কি, মিতুর বয়ফ্রেন্ড আছে? দোস্ত, 1 মাসের রিলেশন নাকি তাদের, আজ দেখাতে নিয়ে এলো আমাকে, এটাই তার সারপ্রাইজ। মন খারাপ করিস না দোস্ত, সবার ভাগ্যে তো আর ভালোবাসা জোটে না। যেমন আমাকে দেখ। কথাটা বলে ইরার দিকে তাকালাম, দেখলাম মন খারাপ করে দাঁড়িয়ে আছে ইরা। তোকে বোঝাতে পারছি না আমি কতটা না ভালোবাসি আমি তাকে, নিজের মনকে বোঝাতে পারছি না আমি, নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে, কেন আগে বললাম না আমি? মন খারাপ করিস না দোস্ত, দেখবি তোর জীবনে অনেক ভালো মেয়ে আসবে। ভালো মেয়ে কি করবি দোস্ত? আমি যে মিতুকে খুব ভালোবাসি এটা কি করে বোঝাই আমি তাকে? থাক, মন খারাপ করিস না। আমাকে দেখ, আমি কি তোর মতো কান্না করছি নাকি? চল ভেতরে চল। না, আমি যাব না, গেলে আমি নিজেকে আটকাতে পারবো না, প্লিজ আমায় যেতে বলিস না। আরে চল, আমিও বেশিক্ষণ থাকবো না, গিয়ে শুধু মিতুর বয়ফ্রেন্ডকে দেখে আসবো। দেখবো সে তোর থেকে কত বেশি ভালো। দোস্ত তুই জানা, আমি যাব না। আরে চল, যাবো আর আসবো, শুধু চল। ফাহাদ যেতে চাচ্ছিল না, এক প্রকার জোর করেই নিয়ে গেলাম ভিতরে। দেখলাম মিতুয়ের সাথে একটা ছেলে দাঁড়িয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে শালা প্লে বয়। ফাহাদ তাদের দিকে তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে আছে। চারপাশে তাকাতে দেখি ইরা নেই। গেল কই? চারপাশে দেখতে লাগলাম, গেল কই? এমন সময় ঠাস ঠাস করে 2টা থাপ্পড়ের আওয়াজ পেলাম। সামনে তাকিয়ে দেখে আমি অবাক, এর আবার কি হলো? 2টা থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মিতুর বয়ফ্রেন্ড। কি হলো কিছুই বুঝতে পারলাম না। চরগুলো দিয়েছে ইরার আবার কি হলো কিছুই বুঝলাম না। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। ইরাই বা কেন মিতুর বয়ফ্রেন্ডকে থাপ্পড় দিতে গেল, আর মিতুর বয়ফ্রেন্ডের বা কিছু বললো না কেন? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরাকে দেখে বোঝা যাচ্ছে প্রচন্ড রেগে আছে, চোখ মুখ লাল হয়ে গেছে, মনে হয় চোখ দিয়ে আগুন বের হবে। ইরা আবার মিতুর বয়ফ্রেন্ডকে থাপ্পড় দিতে হাত উঠালো। এবার মিতু ইরার হাত ধরে নেয়। ইরার রাগ ক্রমশ বেড়েই চলেছে। ইরার হাত ধরে মিতু বলে উঠল, আপনি কে? আর আমার বয়ফ্রেন্ডকে মারছেন কেন? ওকে জিজ্ঞেস কর আমি কে। নীলয় বল, এই মেয়েটা কে আর তোকে মারলো? তুই কিছু বললি না কেন? চুপচাপ দাঁড়িয়ে আছিস, বল কে মেয়েটা? নিলয় চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি রে, বল আমি কে। নিলয় আগের ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোকে বলতে হবে না, আমিই বলতেছি আমি কে। এরপর ইরা যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কেন, ফাহাদ বা মিতু কেউই প্রস্তুত ছিল না। এটা শুনে আমি বোকা বনে গেছি, সাথে মিতু আর ফাহাদও। কথাটা শুনে এক প্রকার খুশি হয়েছে আমি। এদিকে ফাহাদও একটু করে খুশি হয়েছে। এদিকে মিতু প্রচন্ড রেগে গেছে, রাগে হাত পা কাঁপছে তার। আমি যেটা মনে করেছিলাম সেটাই, আসলেই শালা একটা প্লে বয়। ইরা যে কথাটি বলল সেটা হলো, ওর নাম নিলয়, আমার সাথে ওর 3 মাসের সম্পর্ক ছিল, এখনো আছে। এটাকে ভালোবাসা বললে চলে না। ও শুধু আমার দেহকেই ভালোবাসতো, বারবার রুম ডেট করার কথা বলতো। কিন্তু আমি এমন মেয়ে না, তাই জন্যই হয়তো বেঁচে গেছি আমি। একদিন হঠাৎ করে দেখলাম নিলয় একটা মেয়ের সাথে বসে আছে পার্কে। সেখানে গিয়ে দেখলাম নিলয় একটা মেয়ের কোলে মাথা দিয়ে আছে। মুহূর্তের মধ্যেই রাগে হাত পা কাঁপতে শুরু করলো আমার। তারপর সেখানে গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম নিলয়কে। নিলয় কিছু না বলে মেয়েটাকে পাঠিয়ে দিল। পরে আমাকে বলেছে ওর নাকি বোন হয় মেয়েটি, আর ও নাকি ওর বোনকে নিয়ে ঘুরতে এসেছিল, আর ওর নাকি শরীর খারাপ লাগছিল, তাই ওর বোনের কোলে মাথা দিয়ে শুয়েছিল। আরও অনেক কিছু বলে আমাকে কনভিন্স করেছে। 3 মাসের রিলেশন হলেও খুব ভালোবাসতাম আমি ওকে, তাই ওকে অনেক বিশ্বাস করতাম। তাই সেই দিনের কথাগুলো বিশ্বাস করে নিয়েছিলাম। কিন্তু ও সেই বিশ্বাসের সুযোগ নিয়েছে, খেলা করেছে আমার মতো মেয়ের ভালোবাসা নিয়ে। না জানি আরও কত মেয়ের সাথে এই রকম করেছে। এখনও ওর সাথে আমার রিলেশন আছে, না জানি কত মেয়ের সাথে রিলেশন আছে ওর। ভাগ্য ভালো এখানে এসেছিলাম, না হলে তো আসল রূপ কখনোই ধরতে পারতাম না। আর ওর সাথে রিলেশনে ছিলাম বলেই আমি অর্ণবকে, তোমার আর আমার ভাগ্য ভালো মিতু, আমি না আসলে হয়তো ও তোমারও ক্ষতি করে দিত। না জানি আর কতগুলো গার্লফ্রেন্ড আছে ওর, তোকে তো পুলিশে দেওয়া উচিত। এই কথাগুলো বলেছিল ইরা। কথাগুলো শুনে মিতু জাস্ট অবাক হয়ে গেছে, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না।
রাগে হাত পা কাঁপতেছে। এমন সময় ঠাস ঠাস করে আরও 2টা থাপ্পড়ের আওয়াজ পেলাম। দেখলাম নিলয় নামে ছেলেটি থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। 2 গালের থাপ্পড়গুলো দিয়েছে মিতু। এমন আরও 2টা থাপ্পড় দিয়ে দিল ইরা। বিষয়টা বুঝলাম না, এই মেয়েটার এত হাত চলে কেন? তখন মিতু বলল, কিরে বল, আর কত মেয়েকে নিয়ে এভাবে খেলা করবি তুই? জানোয়ারের বাচ্চা, তোকে তো পুলিশে দিতাম আমি, কিন্তু দিলাম না। যা, তোকে ছেড়ে দিলাম আমি এবারের মতো ঠিক হয়ে যাওয়ার জন্য। সর চোখের সামনে থেকে। এই বলে মিতু আরও 2টা থাপ্পড় দিয়ে দিল, সাথে আরও 2টা দিল। আমি আর ফাহাদ শুধু এদের কাহিনী দেখতেছি। তারপর ছেলেটি মাথা নিচু করে চলে গেল। আমার মন চাচ্ছিল কয়েকটা দিয়ে দে শালাকে, দিলাম না। এমনি থাপ্পড় খেয়ে ওর মনে হয় সব দাঁত পড়ে গেছে। বেচারা সারা জীবন মনে রাখবে থাপ্পড়ের কথা। আমি আর ফাহাদ অনেক খুশি হয়েছি। আমি অনেক খুশি হয়েছি কারণ মিতুর সাথে এবার ফাহাদের মিলটা করে দিতে পারবো। তখন মিতু বলল, ধন্যবাদ আপু আপনাকে। আপনি না থাকলে হয়তো আজ অনেক বড় ক্ষতি হয়ে যেত আমার। আর আপনি কে আমি তো চিনলাম না। ইরা কোনো কিছু বলার আগে আমি বললাম, এটা হচ্ছে আমার সিনিয়র ফুফাতো বোন। ইরা কিছুই বললো না, একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে। এখানে রাগার কি হয়েছে কিছুই বুঝলাম না। তখন ইরা বলল, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, আপনিও তো আমার একটা বোনের মতো। তা ফাদ, তুই এইভাবে তখন চলে গেলি কেন? আমি বলছি। জানেন আপু, হারামিটা আমাকে কি যেন বলবে বলে বলেছিল, কিন্তু না বলে চলে গেল। তখন অনেক রাগ হয়েছিল আমার। আসলে ফাহাদের চলে যাওয়ার কারণ হচ্ছে ও তোমাকে গত 2 বছর ধরে ভালোবাসে, কিন্তু তোমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে কখনো বলেনি। আজ তোমাকে প্রপোজ করতে এসেছিল, কিন্তু যখন ও দেখলো যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে এসেছো আর তোমার বয়ফ্রেন্ড আছে, তখন সেটা মেনে নিতে পারেনি ফাহাদ। তখন কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যাচ্ছিল। তখন আমরা ওকে ধরে নিয়ে এলাম। কিরে, উনি যা বলছি তোকে সব সত্যি? সব সত্যি। আসলে মিতু তোকে আমি গত 2 বছর ধরে ভালোবাসি, কিন্তু কখনোই বলা হয়নি। ভয় হয় যদি আমাকে ছেড়ে চলে যাস, যদি ফ্রেন্ডশিপ নষ্ট করিস। কিন্তু বিশ্বাস কর, তোকে আমি অনেক ভালোবাসি। আর যা আমি বলে বোঝাতে পারবো না। এতদিন যখন বলতে পারিসনি, তোকে তো আজকে কেন বলছিস? ভাবলাম একদিন না একদিন তোকে বলতেই হবে। আজকে না হয় বলে দিই, কি হবার হবে। তোকে খুন করতে ইচ্ছে করছে আমার। আগে কেন বললি না? রিলেশনে জড়ানোর পর তোর কথা মনে পড়তো। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর প্রতি আমারও তো একটা ফিলিংস আছে নাকি? আমিও তো তোর বেস্ট ফ্রেন্ড, তাহলে কি আমার প্রতি ফিলিংস আছে? দর্শক ভাইয়েরা, আপনাদের গল্প শোনা লাগবে না। মনে হয় কথাটা বললে অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে বাঁচান। ইরা সহ 3 জনে আমার দিকে রাগের দৃষ্টিতে চাতক পাখির মতো তাকিয়ে আছে। মনে হয় শগুনের চোখ দিয়ে আমাকে শিকার করার জন্য তাকিয়ে আছে। মনে হয় ফায়ার সার্ভিস লাগবে। ওরে, কেউ ফায়ার সার্ভিসকে কল কর। পড়া বাদ দিয়ে কেউ ফায়ার সার্ভিসকে কল করো। আগে আমারে বাঁচাও, না হলে আবার গল্প ছাড়বো কিভাবে ইউটিউব চ্যানেলে। এভাবে আর কিছু বললে খবর খারাপ হয়ে যাবে। তাই মাথা নিচু করে ছোট বাচ্চাদের মতো কাচুমুচু হয়ে বললাম, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? আমি তো একটু মজা করে বললাম। তাহলে ঠিক আছে, না হলে আজ তুই শেষ। আরে কুল, আমি তো মজা করে বলছি। ফাদ, তোকে এই মুহূর্তে খুন করতে ইচ্ছে করছে। কেন? আমি আবার কি বললাম? তুই যে আমায় ভালোবাসিস সেটা অন্যের মুখ থেকে শুনতে হচ্ছে আমার। এই তো এখনই বললাম, আমি তোকে ভালোবাসি। আবারও বলছি, অনেক ভালোবাসি তোমায় আমি। তুমি কি আমায় ভালোবাসো না? বাসি, তবে এখন প্রপোজ করতে হবে আমায়। ঠিক আছে, করছি জানিমান। এ বলে ফাহাদ পেছন থেকে একটা গোলাপ ফুল বের করে মৃতের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল, শালার কি প্রপোজ করার স্টাইল! বাবারে বাবা। তোমায় প্রথম দেখাই প্রেমে পড়ে গিয়েছিলাম আমি, আমার মহারানী। তোমায় যে মনে ছোট্ট করে ঠাঁই দিয়েছি অনেক আগেই। তুমি কি হবে আমার বাচ্চার আম্মু? তুমি কি হবে আমার সে সুখ পাখি যাকে আঁকড়ে ধরে আমি সারা জীবন বাঁচতে চাই? তুমি কি হবে আমার জ্যোৎস্নাতের সঙ্গী? তুমি কি হবে আমার সেই সঙ্গী যাকে আমি সবসময় জ্বালাতে চাই? ভালোবাসবে কি আমায়? দেবে কি তোমার ওই ছোট্ট মনের জায়গা? আমার এলোমেলো জীবনে প্রথম প্রণয় তুমি মিতু। আমার জীবনে সুখতারা তুমি মিতু। আমার বাঁচা মারার জন্য পয়েন্ট তুমি মিতু। অবশেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি।
যা বলে প্রকাশ করতে পারবো না। আই লাভ ইউ। হব তোমার বাচ্চার আম্মু, হব তোমার সেই জ্যোৎস্না রাতের সঙ্গী, হব তোর বেঁচে থাকার কারণ, হব তোমার সেই সুখ পাখি। তোমায় দিব আমার এই মনের ঘরের জায়গা। অনেক অনেক ভালোবাসবো, ভালোবাসা দিয়ে তোমার জীবনটা ভরিয়ে দিব। অনেক অনেক ভালোবাসি তোমায়, অনেক অনেক অনেক। আই লাভ ইউ টু। মিতু হাত থেকে ফুলটা নিয়ে ফাহাদকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি আর ইরা মুসকি মুসকি হাসছি। তখন আমি কাশি দিয়ে বললাম, আমরা আছি এখানে, তোদের রোমান্টিক কথা পরে হবে, এখন আমার ট্রিট দে। দোস্ত, এখন না নিলে হয় না, আমার কাছে বেশি টাকা নেই। না না, তা বললে তো হবে না, অনেক কষ্ট হলো আজকে তোর জন্য আমাদের। প্লিজ দোস্ত, কালকে নিস, আজকে বেশি টাকা নিয়ে আসিনি। এত চালাকি বাদ দাও, তোরে আজকে ছাড়লে কালকে তোরে খুঁজাই পাওয়া যাবে না, তোকে আমি হারে হারে চিনি। কিরে তুই সবসময় কিপটামি করবি? দে টাকা দে। তারপর জোর করে ফাহাদের কাছ থেকে ট্রিট নিলাম। শালার সব টাকা মেরে দিয়েছি একবারে, পুরো এতিম বানিয়ে দিয়েছি। আইছিল টাকা বাঁচাতে। তারপর ট্রিট নিয়ে ফাহাদ আর মিতুকে বিদায় দিয়ে বাসা চলে আসলাম। সেখান থেকে বেরিয়ে দেখলাম কোনো রিক্সা নেই। কিভাবে যাব? ফাহাদ আর মিতুকে মোটরসাইকেলে বিদায় দিয়ে দিলাম, তারা চলে গেল। এখন শুধুই ইরা আর আমি আছি। আশেপাশে কোনো রিক্সা পাচ্ছি না। সামনে 10 মিনিট হাঁটলেই রিক্সা পাওয়া যাবে। তাই আমি আর ইরা রাস্তায় ফুটপাত ধরে হাঁটতে লাগলাম। হালকা করে শীতল বাতাস বইছে, প্রাণটা জুড়ে যাচ্ছে। সত্যি মুহূর্তটা অসাধারণ, মনে রাখার মতো। কি সুন্দর ফুরফুরে বাতাস, মন মতানো। ইরা পাশ দিয়ে চুপচাপ হাঁটছে, মন খারাপ করে হাঁটছে, কোনো কথা বলছে না। আমিও চুপচাপ হাঁটছি, কোনো কথা বলছি না। সত্যি একটা বড় ভুল করে ফেললাম জীবনে আমি। ইরার বয়ফ্রেন্ড আছে কিনা তার খোঁজ নেওয়া উচিত ছিল আমার। এটা না জেনে আমি তাকে। ইরা আর আমি পাশাপাশি হাঁটছি, দুজনের মধ্যে নিস্তব্ধতা, কেউ কোনো কথা বলছি না। হাঁটতে হাঁটতে এমন সময় ইরা কিছু একটার সাথে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছিল। এমন সময় আমি তাকে ধরে ফেললাম। আমি ইরাকে ধরে আছি, ইরা পিছন দিক থেকে হেলে আছে আর আমি তার দিকে ঝুঁকে আছি। কি সুন্দর তার চোখগুলো, ফুরফুর করে বাতাসে ইরার চুলগুলো উঠছে। কি এক রোমান্টিক মুহূর্ত। আমি ওর দিকে তাকিয়ে আছি, চোখের পলক পড়ছে না। ইরা আমার দিকে তাকিয়ে আছে, দুজনের মাঝে নিস্তব্ধতা বিরাজ করছে। ও আমার দিকে, আমি ওর দিকে অপলকভাবে তাকিয়ে আছি। এই মুহূর্তে আমার কোনো হুঁশ নেই, সাথে ইরাও। ও আমার দিকে আর আমি ওর দিকে তাকিয়ে আছি। দুজনের মধ্যে কয়েক ইঞ্চি ডিফারেন্স। ইরার গরম নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। ইরার গোলাপের পাপড়ির মতন ঠোঁট দুটো কাঁপছে, আর ওর গরম নিঃশ্বাস আমার মুখে অনুভব করছি। হিতাহিত জ্ঞান আমি হারিয়ে ফেলি। আমি ইরার দিকে আবার মুখ এগিয়ে নিয়ে যেতে লাগলাম। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি, নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমি এখন আমার মধ্যে নেই। এমন সময় কুকুরের আওয়াজ এলো আমার কানে। সাথে সাথে আমার হুঁশ ফিরল, সাথে ইরারও। আমি কি করতে যাচ্ছিলাম? আমি ইরাকে ছেড়ে দিলাম, আর ইরাও লজ্জা পেল। কি হচ্ছে কিছুই বুঝলাম না। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করছে। ইরা আর আমি আবার যার জন্য সামনে তাকাতেই দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি শেষ। এমনি আমি কুকুরকে অনেক ভয় পাই। এমন সময় ইরা চিৎকার করে আমাকে জড়িয়ে ধরলো। কি হলো কিছুই বুঝলাম না। কেন জড়িয়ে ধরলো আর কেনই বা চিৎকার দিল? তখন আমি বললাম, কি হলো, এভাবে জড়িয়ে ধরলেন কেন? ছাড়ুন বলছি। প্লিজ অর্ণব, কুকুরটাকে প্লিজ তাড়া। আমি খুব ভয় পাই, আমার খুব ভয় করছে এখন। এত বড় একটা মেয়ে সামান্য একটা কুকুরকে দেখে ভয় পান? সত্যি কথা বলতে আমারও খুব ভয় করছে, প্রাণ যায় যায় অবস্থা। এখন কি দিয়ে কি করি? হুস হুস, চি চি চি, হুস হুস হুস। অনেক চেষ্টা করলাম, শালার কুকুরটা নড়লও না একটু, তাকিয়ে আছে আমাদের দিকে। মনে হয় কোন জন্মের জানি শত্রু আমরা। এখন কি করা যায়? কুকুরের সামনে হাত জোর করে বললাম, প্লিজ ভাই যা এখান থেকে, আমাদের ডিস্টার্ব করিস না। কিন্তু কুকুরটা কথাই শুনছে না, শালারা যাচ্ছেই না। এখন কি করা যায়? এই তো পেয়েছি আইডিয়া। পকেটে কয়েকটা চকলেট ছিল, সেগুলো খাপ থেকে ছাড়িয়ে একটু দূরে সরে দিলাম। কুকুরটা চকলেটের কাছে গেল। এই সুযোগে টপকে যেতে হবে, না হলে কপালে শনি আছে। ইরা আমাকে জড়িয়ে ধরে রয়েছে, ছাড়ার কোনো নামগন্ধই নেই। মন চায় সারা জীবন এভাবে জড়িয়ে থাকুক, কিন্তু না, কিন্তু তা হবার নয়। সবার কপালে সবকিছু পূর্ণতা পেতে নেই, সবার কপালে ভালোবাসা জোটে না। তখন আমি বললাম ইরাকে, ছাড়ুন, এবার কুকুরটা চলে গেছে। তারপর ইরা আমাকে ছেড়ে দিল। লজ্জা পেয়ে আমার পাশে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা রিক্সা পেয়ে গেলাম। তারপর রিক্সা করে বাসায় চলে এলাম।
তারপর বাসায় এসে ইরার দেওয়া চাবি দিয়ে দরজা খুলতেই আউ চমকে উঠলাম আমি। সামনে তাকিয়ে দেখি আম্মু একটা চেয়ার নিয়ে সামনে বসে আছে আর তার পাশে ঋতু দাঁড়িয়ে আছে। আম্মুকে দেখে আমার বুক শুকিয়ে গেল, ঢোক গিলতে লাগলাম আমি। এখন আমায় কে বাঁচাবে? ওরে কেউ আমার বাঁচা, না হলে আমি শেষ। এখানে থাকলে বিপদ, এখানে থাকা যাবে না। দরকার হলে সারা রাত বাইরে থাকা যাবে, তবুও এখন পিটানি খাওয়া যাবে না। এইভাবে পেছনে ঘুরে যেই না দৌড় দিতে যাব, তখনই আম্মু বলল, এই হারামজাদাটা পালাবি না, কালকে বাসা আসলে তোর খবর আছে বলে দিলাম। এই কথা শুনে থেমে গেলাম, কারণ এখন যদি পালাই তাহলে কালকে আসতেই হবে। কালকে আসলেই আমার পিঠে লাঠি ভাঙবে, তাই এখন থেমে যাওয়াই ভালো। তখন আমি আম্মুকে বললাম, আম্মু এত রাতে তুমি এখানে কি করছো? না ঘুমিয়ে? তোর জন্যই বসে আছি, কখন তুই বাসায় আসবি, কখন তোর আদর করব। রাতে কোথায় গিয়েছিলিস? আমি আবার কোথায় যাব? এই তো ঘুম ধরতেছিল না, তাই বাইরে একটু হাওয়া খেতে গেছিলাম। ঘরে খুব গরম। এসি থাকা সত্ত্বেও গরম না? দাঁড়া, তোর গরম বের করছি আমি। আম্মু গো, তোমার একমাত্র পোলারে তুমি মারবা? একটু হাত কাঁপবে না? এটা তুমি করতে পারবা? দাঁড়া তো, অভিনয় বের করছি আমি। আজকে তোর পিঠের ছাল ছাড়িয়ে নিব। সাথে আবার ইরাকেও এত রাতে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছিস? এই তো পেয়েছি আইডিয়া, আমাকে ব্ল্যাকমেল করে আমার সাথে যাওয়া। এখন ইরাকে ফাঁসিয়ে দিই। এবার বুঝো ঠেলা, কত গমে থুকু, কত ধানে কত চাল। আমি কি করলাম? কেন, তুই জানিস না তুই কি করেছিস? সত্যি বলছি, আমি কিছুই করিনি। ওকে বললাম এত রাতে যাওয়ার দরকার নাই, কিন্তু কে শোনে কার কথা। বললাম এত রাতে ফুচকা পাওয়া যাবে না, কালকে এনে দেব, কিন্তু না, আমাকে জোর করে নিয়ে গেল। এখানে আমি কি করব? আমার কথা শুনে ইরা জাস্ট হা হয়ে গেছে। আম্মু কিছু বলল না। ইরা আমার দিকে রাগের দৃষ্টিতে তাকালো। তখন আম্মু বলল, ঠিক আছে, যা ঘরে যা। আজকে বেঁচে গেলি ইরাকে নিয়ে গেছে বলে। ইরা না নিয়ে গেলে আজকে তুই শেষ। আসুন, কখনই দুজন বাইরে যাবি না এত রাতে, আর গেলে আমার অনুমতি নিয়ে যাবি। ঠিক আছে। এই বলে আম্মু চলে গেল। একটা জোরের নিঃশ্বাস নিলাম, মনে হয় বুক থেকে পাথর নেমে গেল। যাক বাবা, কোনো মতে বাঁচলাম। ইরার দিকে তাকিয়ে দেখলাম ইরা এখনো রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে রুমে চলে এলাম। রুমে এসে নিচে বিছানা করলাম। প্রায় 2 মিনিট হয়ে গেল, এখনো ইরা এলো না। কি ব্যাপার, 2 মিনিট হয়ে গেল, এখনো এলো না কেন? তাই রুম থেকে বাইরে বের হয়ে আসলাম। এসে দেখলাম ইরা সোফায় বসে আছে, মাথায় হাত দিয়ে। দেখে মনে হচ্ছে অসুস্থ। তাই আমি ইরার কাছে গিয়ে বললাম, কি হলো, এখানে বসে আছেন যে? অর্ণব, আমার খুব খারাপ লাগছে, বমি বমি ভাব হচ্ছে। প্লিজ আমার রুমে নিয়ে চল, মাথাটা খুব ব্যথা করছে। ঠিক আছে চলুন। তারপর ইরাকে আমার ঘাড়ে হাত রেখে রুমে নিয়ে আসতে লাগলাম। রুমের ভিতরে আসতে ইরা বলল, শুধু 1 মিনিট দাঁড়ান, ওয়াশরুমে চলুন। আমি বমি করব, আমার বমি বমি লাগছে। এই কথাটা শুধু বলছি, সাথে সাথেই ইরা বমি শুরু করে দিল। একটু বমি করে জামাটা নষ্ট করে ফেললো। এখন কি করার, পড়লাম মহাবিপদে। ধরে নিয়ে গিয়ে খাটে শুয়ে দিলাম। এখন কি করার, ড্রেস তো নষ্ট, এখন আবার কে চেঞ্জ করবে? ইরা হোটেলে একটু শুধুমাত্র কোমল পানীয় খেয়েছিল, একটু খেয়ে এই অবস্থা। এজন্যই নারীদের এসব তরল পানীয় খাওয়াতে নেই। জানি না এই মেয়েরা তরল পানীয় খেতে চায় না কেন, খালি নাকি তাদের গন্ধ লাগে। মেয়েরা কিভাবে বুঝবে তরল পানীয়ের স্বাদ? ইরাকে শুয়ে দিয়ে আমি রুমের বাইরে এলাম। তারপর গিয়ে ঋতুকে ডাকতে লাগলাম। ঋতু আমাদের এখানে থাকে। ঋতু উঠে আমাকে বলল, কি হলো ভাইজান, ডাকছেন কেন? ইরা বমি করে ড্রেস নষ্ট করে দিয়েছে, যাও তো একটু চেঞ্জ করে দিয়ে আসো। আমার কথা শুনে ঋতু একটু কেমন করে তাকালো। কি হলো কিছুই বুঝলাম না, এভাবে তাকিয়ে আছে কেন? পরক্ষণে মনে হলো ইরা বমি করেছে, আর এদিকে ঋতু কিনা কি ভাবছে। হায় আল্লাহ, আমারে উঠাই নাও। ওরে কেউ পেট্রোল খা, আমি মইরা যাই। আমি এই পৃথিবীতে বেঁচে আছি কেন? তখন আমি বললাম, কি হলো, কথা কানা যায় না? যা বলছি। আপনি তো দিতে পারেন ড্রেস চেঞ্জ করে, আমায় কেন বলছেন? আমি পারবো না, তুই যা। নিজের স্ত্রী তো, ড্রেস পরিয়ে দিবেন, এতে লজ্জার কি আছে? যান, পরিয়ে দিয়ে আসুন। বেশি পাকা হয়ে গেছিস না, বলছি না যা। ঠিক আছে, যাচ্ছি। এ কেমন স্বামী রে বাবা,
নিজের স্ত্রীকে ড্রেস পরিয়ে দিতে লজ্জা পায়। এই বলে মুখ ভেঙচি কেটে চলে গেল ঋতু ইরার ড্রেস চেঞ্জ করতে। হায় আল্লাহ, তুমি উঠাই নাও আমাকে, কাজ করি এক আর হয় আর এক। কিছুক্ষণ পর ঋতু ইরার ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে বাইরে বের হলো। আমিও কিছু না বলে রুমের মধ্যে চলে এলাম। দরজাটা লক করে ইরার কাছে গেলাম। কি মায়াবী লাগছে দেখতে, মনে হচ্ছে কোনো নিষ্পাপ শিশু ঘুমিয়ে আছে। কপালে হাত দিয়ে দেখি তো জ্বর আইছে নাকি। এইভাবে কপালে হাত দিতেই আমি অবাক, কপাল অনেক গরম, প্রচণ্ড জ্বর আইছে। এখন কি করি? এত রাতে তো আর ডাক্তারও ডাকা যাবে না, তাই একটা বাটিতে অল্প পানি নিয়ে এসে কাপড় দিয়ে জলপট্টি দিতে লাগলাম আর ইরাকে দেখতে লাগলাম। এভাবেই কেটে গেল আরও অনেক রাত। ইরার কপালে হাত দিয়ে দেখি একটু কমেছে, কিন্তু এখনও অনেক জ্বর, তাই আবার জলপট্টি দিতে লাগলাম। এভাবে জলপট্টি দিতে দিতে কখন যে আমি ইরার পাশেই ইরার বেডে মাথা দিয়ে শুয়ে গেছি মনেই নাই। এদিকে সকালে ইরার ঘুম ভেঙে যায়, তাকিয়ে দেখে পাশে আমি বেডে মাথা দিয়ে শুয়ে আছি আর তার কপালে কাপড়। এসব দেখে ইরা বুঝে যায় যে কাল রাতে তার জ্বর এসেছিল। এসব দেখে ইরা মুচকে হাসলো। এবার ইরা নিজের দিকে তাকিয়ে চমকে উঠলো, দেখলো কালকে রাতের তার পরনের ড্রেসটা নাই। এটা দেখে ইরা চমকে উঠলো। ইরার আর বুঝতে বাকি রইল না যে কাল রাতে কি হয়েছিল। আর ইরা মনে হচ্ছে ড্রেসটা অর্ণব চেঞ্জ করেছে, অর্থাৎ আমি চেঞ্জ করেছি। তাই ইরা প্রচণ্ড রেগে গেল, রেগে গিয়ে চিৎকার করে আমাকে ডেকে তুললো। এদিকে ঘুম ঘুম চোখে তাকালাম আমি ইরার দিকে, দেখলাম প্রচণ্ড রেগে আছে। কি হলো কিছুই বুঝলাম না। তখন আমি বললাম, কি হলো, এভাবে সকাল সকাল চিল্লাচ্ছেন কেন? তুই আমার সাথে কাল রাতে কি করেছিস? কেন, আমি আবার কি করলাম? কাল আমি এই ড্রেস পরে ঘুমোইনি, তাহলে আমি এই ড্রেস পরলাম কবে? তুই আমার সব শেষ করে দিয়েছিস। বলেই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল আমাকে। এবার আমারও খুব রাগ হচ্ছে, সবটা না জেনে তবুও কিছু বললাম না। তখন আমি শান্ত গলায় ইরাকে বললাম, আমার কথাটা তো শুনুন। কি কথা শুনবো তোর? তুই আসলে একটা আমার ঘুমের সুযোগ নিয়েছিস তুই। তোকে আমি একটু হলেও ভালো ভাবতাম। ছি ছি, তুই আমার সাথে এসব করবি, এইসব ভাবতেও পারিনি আমি। তুই আমার সাথে। আমার কথাটা তো শুনবেন প্লিজ। কি কথা শুনবো তোর? বলেই ঠাস ঠাস করে আর 2টা থাপ্পড় দিয়ে দিল। এবার আমারও প্রচণ্ড রাগ হলো, না জেনে শুনে আমার নামে সব কি কথা বলছে। আমিও দিলাম ঠাস করে একটা থাপ্পড়। আমার থাপ্পড় খেয়ে এরা বিছানার মধ্যে পড়ে গেল। তখন উঠে আমাকে আবারও থাপ্পড় মারতে যাবে, তখন আমি হাত ধরে নিয়ে বললাম, নিজেকে কি মনে করেন কি আপনি? আপনি শুধু ভালো, এদেশে আর কোনো ভালো মানুষ নেই? আমার সব কথা শুনবে তা না, না জেনে শুনে। এই জন্যই বলে মানুষের ভালো করতে নেই। শুনবেন কি হয়েছে কাল রাতে? কাল রাতে আপনাকে যখন রুমে নিয়ে এলাম তখন আপনি আপনার জামার মধ্যে বমি করে জামা নষ্ট করে ফেললেন, এইটুকু নিশ্চয়ই মনে আছে। তখন আমি কোনো উপায় না পেয়ে আপনাকে বিছানায় শুয়ে দিয়ে আমি ঋতুকে ডেকে নিয়ে এসে আপনার ড্রেস চেঞ্জ করিয়েছি। আমি এতটা খারাপ না যতটা আপনি ভাবছেন। ইচ্ছে করলে আমি আপনার ঘুমের সুযোগ নিতে পারতাম, ইচ্ছে করলে আপনার ড্রেসটা আমি চেঞ্জ করে দিতে পারতাম, কিন্তু এতটা খারাপ আমি না। সেই শিক্ষা আমি পাইনি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ঋতুকে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। আপনি সব না জেনে শুনেই থাপ্পড় মেরে দিলেন। বাহ বাহ, আপনার তুলনা নেই। এসব কথা বলে ইরার হাতটা এক ঝাটকা দিয়ে সরিয়ে দিলাম। তারপর রুম থেকে বেরিয়ে চলে আসলাম। ইরা পেছন থেকে অনেকবার ডাকাডাকি করলো। রুম থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম। খুব রাগ হচ্ছে আমার। না, এভাবে চলতে দেওয়া যাবে না। ওকে আমি মুক্ত করে দিব, যতই কষ্ট হোক না। আমি চাই না আমার জন্য অন্য কেউ কষ্ট থাকুক। তারপর আমি ফাহাদকে কল করলাম। ফাহাদকে শুরু থেকে শেষ পর্যন্ত সব বললাম। তারপর বললাম ওর মামার সাথে কথা বলতে। আসলে ফাহাদের মামা হচ্ছে উকিল, ডিভোর্স স্পেশালিস্ট। তারপর আমি আর ফাহাদ তার মামার কাছে চলে গেলাম। ফাহাদ আমায় অনেকবার বলেছে সব ঠিক হয়ে যাবে, এরকম পাগলামি করিস না। আমি কোনো কথা না শুনে ফাহাদকে নিয়ে জোর করে তার মামার কাছে এলাম। কি লাভ জোর করে কারো ভালোবাসা আদায় করার? কি লাভ কাউকে আটকে রাখার? পাখি তো খোলা আকাশে ভালো, তাকে উড়তে দিতে হয়। তাকে এইভাবে খাঁচায় বন্দি করে রাখার কোনো মানে হয় না। তারপর ফাহাদের মামার কাছে সব শেয়ার করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত সব খুলে বললাম। ফাহাদের মামা আমাকে বোঝাতে লাগলো যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কে শুনে কার কথা?
আমি আমার কথাতে দাঁড়িয়ে আছি। তারা আমাকে অনেক বোঝালো কিন্তু কোনো লাভ হলো না। আমি আমার সিদ্ধান্তে অটল, কারণ ইরা আমার কাছে নিজেই ডিভোর্স চেয়েছে। আমি তাকে ভালোবাসি, এটা যেমন ঠিক, তেমনি ও আমাকে ভালোবাসে না, এটাও ঠিক। আমার প্রতি ওর কোনো ফিলিংস নেই। একতরফা ভালোবাসা তো আর পূর্ণতা পায় না। ইরা আমাকে আমার কাছে ডিভোর্স চেয়েছে, আর আমি এটা ওকে দেব। আমি একটা ভুল করেছি, তাই ভাবছি ওকে ডিভোর্স দিয়ে সেই ভুলটাকে শুধরে নেওয়ার। সে যদি নিজের আমার কাছে থেকে চলে যেতে চায় তাহলে আমি কিভাবে তাকে আটকে রাখি? সেই সাধ্য আমার নেই। ফাহাদ এবং তাহাদের মামা অনেক বোঝাবুঝি করলো, কিন্তু কোনো লাভ হবে না। শেষমেশ ফাহাদের মামাকে বলে সব ঠিকঠাক করতে বললাম। ফাহাদের মামা কিছুদিন সময় নিল, সবে মাত্র বিয়ে হয়েছে, এর মধ্যে ডিভোর্স দেওয়া যায় না, তাই কিছুদিন সময় নিল ফাহাদের মামা সব ঠিক করার জন্য। তারপর ফাহাদ আর আমি সেখান থেকে চলে এলাম। তারপর সেখান থেকে এসে আড্ডা দিতে লাগলাম। একের পর এক সিগারেট খেলাম। সিগারেট খেয়ে এভাবেই চলে গেল সারাদিন। বাসায় একবারও ফিরলাম না। বর্তমানে রাত 10টা, এখন আমি বাইরে আছি, একবারের জন্য বাসায় যাইনি। আড্ডা দিতে দিতে এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকে দেখি ইরার নাম্বার। কোনো কথা না বলে ফোনটা কেটে দিলাম, কিন্তু আবার ফোন দিল, আমি আবারও কেটে দিলাম। ফোনটা পকেটে ঢুকাতেই আবার বেজে উঠলো। এবার অনেক রাগ হলো। অনেক রাগ নিয়ে ফোনটা বের করতে দেখি আম্মু। তখন আমি ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করতেই আম্মু ফোনের ওপাশ থেকে বলল, কিরে তুই কই? কেন, কি হয়েছে? তাড়াতাড়ি বাসায়, এক্ষুনি আয় বলছি। কেন, কিছু হয়েছে নাকি বাসায়? হারামজাদা, সারাদিন বাসায় নাই, বউকে রেখে সারাদিন বাসার বাইরে থাকিস, আর তোর পিঠে লাঠি ভাঙবো আজকে। কেন, কি হয়েছে? সারাদিন বাসায় থেকে কি করব? তুই তাড়াতাড়ি বাসায়। ঠিক আছে, যাচ্ছি। এই কথা বলে আমি ফোনটা কেটে দিলাম। তারপর ফাহাদের সাথে বাসায় আসতে লাগলাম। ফাহাদ তার বাসায় চলে গেলে আমি আমার বাসার দিকে হাঁটা দিলাম। কিছুক্ষণ পর বাসায় চলে এলাম। কলিং বেল চাপ দিতে আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু একটু রেগে আছে আমার উপর। তখন আমি আম্মুকে বললাম, কি হয়েছে, ফোন দিয়ে এত তাড়াতাড়ি ডাকলে কেন? এত তাড়াতাড়ি? রাত প্রায় 11টা বেজে গেল, আর সারাদিন তুই বাসায় আসলি না কেন? হ্যাঁ, ইরাকে একা বাসায় রেখে সারাদিন কই গেছিলি? কোথাও না, ফাহাদের সাথে ছিলাম। তো সারাদিন বাসায় আসিসনি কেন? আর খাওয়া দাওয়া করিসনি কেন? খেতে ইচ্ছে নেই তাই। এমন একটা কানের গোড়ায় দিব না, আর কোনো দিন যেন এমন না হয়। ঠিক আছে। তুই বাসা নেই বলে একবারও প্রয়োজন মনে করলি না খোঁজ খবর নেওয়ার? তুই নাই বলে সারাদিন এরা কিছু মুখে দেয়নি। আমি অবাক হলাম। আমার জন্য নাকি ইরা খায়নি, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। আমার জন্য আবার কেন না খেয়ে থাকবে? তখন আম্মু আমায় বলল, ইরার সাথে তোর কি কোনো কিছু হয়েছে? না, আমার সাথে আবার কি হবে? তাহলে ও সারাদিন না খেয়ে আসে কেন? এত খেতে বললাম তাও খাচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। তারপর আমি রুমের সামনে গেলাম। হালকা হাত দিতেই দরজা খুলে গেল। দরজাটা খোলাই ছিল। আমি ভিতরে গেলাম। আমি ভিতরে যেতে ইরা আমার দিকে উদাসভাবে তাকালো। তখন আমি বললাম, আপনি নাকি সকাল থেকে কিছুই মুখে দেননি, কি হয়েছে বলুন আমায়। তুই আমাকে ক্ষমা করে দে। তখন আমি না জেনে শুনেই তোকে ওভাবে মারাটা আমার উচিত হয়নি। আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আমি কিছু মনে করিনি। আর সরি তখন ওভাবে থাপড়ানোর জন্য। সত্যি আমায় ক্ষমা করে দিয়েছিস? দিয়েছি। এবার বলুন, সকাল থেকে কেন কোনো খাবার খাননি? তুই কেন সকাল থেকে কিছু খাসনি? রাগ করে চলে গেছিস? আমার সঙ্গে আপনার কি? তোর সাথে আমার অনেক কিছু। এখন খাবি কিনা বল? না, আমার খিদে নেই, আপনি গিয়ে খেয়ে আসুন। তুই না খেলে আমিও খাবো না। আজব ঝামেলায় পড়লাম তো। বললাম না আমি খাবো না, খিদে নেই। যান, আপনি গিয়ে খেয়ে আসুন। না, আমি খাবো না। তুই না খেলে আমিও খাবো না। আমার সাথে আপনার কি? তোর সাথে আমার অনেক কিছু, যেটা তোকে বোঝাতে পারবো না। এখন তুই খাবি কিনা বল? ঠিক আছে, চলেন। কোথাও যাওয়া লাগবে না, তুই এখানেই থাক, আমি খাবার নিয়ে আসছি। এ বলে ইরা খুশি মনে চলে গেল খাবার আনতে। আমি ওই ফাঁকে ফ্রেশ হয়ে আসলাম। তারপর ইরা খাবার নিয়ে এলো, কিন্তু প্লেট একটা। তখন আমি ইরাকে বললাম, আপনি খাবেন না? খাবো তো। তাহলে প্লেট একটা কেন নিয়ে আসলেন? এক প্লেটে খাবো। কী সব বলছে না বলতা বল, মাথা খারাপ হয়ে গেছে আপনার? আমার মাথা ঠিকই আছে। একটা প্লেটে খাবো, আর তুই আমায় খাইয়ে দিবি। আমি কাউকে খাইয়ে দিতে পারবো না। দিবি না, তোর ঘাট দিবে।
আমি কখনোই আপনাকে খাইয়ে দিতে পারবো না, সে অধিকার আমার নেই। তাহলে আমি খাবো না। আজব তো। এখন বল তুই আমায় খাইয়ে দিবি কি না, না হলে কিন্তু আমি খাবো না। কি ঝামেলায় পড়লাম রে বাবা। ঠিক আছে, দিচ্ছি। তারপর ইরা প্লেটে খাবার তুলে দিল, আমি ওকে খাইয়ে দিতে লাগলাম। মন চায় সারা জীবন এভাবে খাইয়ে দিই, কিন্তু সে অধিকারটা আমার নেই। আমি ইরাকে খাইয়ে দিতে লাগলাম, তখন ইরা খাবার তুলে আমাকে খাইয়ে দিতে লাগলো। এক প্রকার জোর করে খাইয়ে দিল। সারা জীবন যদি এভাবে খাইয়ে দিতে পারতাম, আরও যদি আমায় খাইয়ে দিত, তাহলে কতই না ভালো হতো। এসব ভাবতে লাগলাম আর খাইয়ে দিতে লাগলাম। খাইয়ে দিতে দিতে বললাম, আর তো কয়েকটা দিন, তারপর আপনি মুক্ত। আমার কথা শুনে ইরা খাওয়া বন্ধ করে দিল। ইরা কেমন জানি করে উঠলো, তারপর আমাকে বলল, মুক্ত মানে কি? না কিছু না। তারপর আমি ইরাকে খাইয়ে দিলাম। ইরা প্লেট রাখার জন্য গেল, আমিও নিচে বিছানাটা করে নিলাম। নিচে শুতে যাব এমন সময় ইরা রুমে এসে বলল, কিরে তুই নিচে শুয়েছিস কেন? তো আমি ঘুমাবো না নাকি এখন রুমের বাইরে যেতে বলবেন? বাইরে কেন যাবি? আয় খাটে আয়। কি বললেন, আবার বলেন তো শুনি। বলছি যে খাটে আয়, নিচে অনেক ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে আবার। সেদিন তো আপনি খাটে শুইতে বাধা করছিলেন, তাহলে আজ কেন খাটে শুইতে বলছেন? সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। আয় খাটে আয়। না, আমি নিচে ভালো আছি। উপরে গেলে হয়তো আপনার কোনো ক্ষতি করে দিতে পারি, তাই আমি নিচেই ভালো আছি। ক্ষতি হলে হবে উপরে আয়। মাথা কি নষ্ট নাকি আপনার? তখন আবার উল্টোপাল্টা কিছু হয়ে গেলে আমার দোষ দিবেন। এত কথা বলিস কেন? বলছি না উপরে আয়। দেখুন, আমি খারাপ ছেলে, আমি চাই না আর অন্যের কাছে খারাপ হতে। যেটুকু খারাপ হয়েছি এটাই অনেক, তাই আর বলবেন না উপরে যেতে। এটা তোর অধিকার আছে। যেখানে সম্পর্কই নাই সেখানে অধিকার খাটানো বোকামি মাত্র। অধিকার সেটা তো আমার নেই। অধিকার পেতে হলে একটা সম্পর্কের দরকার। সেখানে আপনার আর আমারই কোনো সম্পর্কই নাই। সেখানে অধিকার কিভাবে খাটাবো বলেন? অধিকার, দায়িত্ব এই শব্দগুলো প্রিয় মানুষের সাথে যায়। প্রিয় মানুষের উপর অধিকার খাটানো যায়, যে প্রিয় মানুষটা আমার নেই। আমি তো তোর প্রিয় মানুষ। হাসালেন আমায়, আপনি আমার প্রিয় মানুষ। প্রিয় মানুষ ছিলেন এক সময়, তবে এখন আর নাই। আমার প্রিয় মানুষ হলেও সেই প্রিয় মানুষটা যে আমায় তার প্রিয় মানুষ মনে করে না, সেখানে কিভাবে অধিকার খাটাবো? এটা তো বোকামি করা শ্রেয়। কেন? আমি তোর প্রিয় মানুষ আর তুই আমার প্রিয় মানুষ। হাসালেন আমায়, অনেক মজা হয়েছে আর অনেক রাত হয়েছে, তাই ঘুমিয়ে পড়ুন। এটা বলে ইরাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমি নিচে শুয়ে পড়লাম। ইরা উপরে মন খারাপ করে শুয়ে পড়লো। একটু শীত লাগছে। কয়েকটা দিন ধরে নিচে ঘুমিয়ে একটু ঠান্ডা লেগে গেছে। মনে হচ্ছে জ্বর আসবে। শীত ভাব হচ্ছে। কিছুই করার নাই। নিচে শুয়ে চোখ বুজে ভাবতে লাগলাম একটু আগে বলা ইরার কথাগুলো। অধিকার, দায়িত্ব ও কর্তব্য। অধিকার তো তার ওপরেও খাটানো যায় যার প্রতি আমাদের দায়িত্ব আছে। যেখানে কোনো সম্পর্কের দায়িত্ব নেই সেখানে তো অধিকার খাটানো বোকামি মাত্র। ইরা কি বলল? আমি নাকি ওর প্রিয় মানুষ। আজ পর্যন্ত তার অপ্রিয় থেকে প্রিয় হতে পারলাম না, আর আজ আমি তোর প্রিয় মানুষ, ভাবতে অবাক লাগে। একটু আগে ইরার বলা কথাগুলো শুনে প্রমাণিত হয় সে আমাকে ভালোবাসে। এটা কি আদৌ সম্ভব? সে তো আমার কাছে মুক্তি চেয়েছে, তাহলে আজ আমি কি করে তার প্রিয় মানুষ হলাম? তাকে মুক্তি দিয়ে দিব আমি। আমি কখনোই তার প্রিয় মানুষ হতে পারি না, এটা জীবনেও সম্ভব না। হয়তো নিচে শুইতেছি দেখে একটু মায়া হলো, তাই মনে হয় এমন করলো। আসলে একটা মানুষের কাছে অনেকদিন থাকলে তার প্রতি একটু হলেও মায়া জন্মায়। আমার প্রতি কি তার একটু মায়া জন্মেছে? আমার তো মনে হয় না। এসব নানা রকম চিন্তাভাবনা নিয়ে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নাই। এদিকে মাঝরাতে ঘুম থেকে জেগে যায় ইরা। নিচে তাকিয়ে দেখে আমি ঠান্ডায় কাঁপতেছি, তাই ইরা তাড়াতাড়ি নিচে নেমে আমার কপালে হাত দিয়ে দেখে যে প্রচণ্ড গরম, প্রচণ্ড জ্বর এসেছে। তাই ইরা কোনো কিছু না ভেবে আমাকে তুলে বিছানায় শুয়ে দিল। তারপর একটা বাটিতে পানি নিয়ে এসে জলপট্টি দিতে লাগলো মাথায়। ইরা আমার মাথায় জলপট্টি দিতে লাগলো আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। এমন সময় জ্বরের কারণে আমার মুখ থেকে বেরিয়ে এলো, কি করে বোঝাই আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমায় যদি এই বুকটাকে চিরে দেখাতে পারতাম যে কতটা ভালোবাসি তোমায়, তোমাকে যে আমি অসম্ভব ভালোবাসি। তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমার বেঁচে থাকার ইচ্ছাটাই যে মরে যাচ্ছে। তুমি কেন আমাকে কষ্ট দাও? তোমাকে আমি সেই ছোট্টবেলা থেকে কতটা ভালোবাসি সেটা যদি তুমি জানতে। তুমি অনেক কষ্ট দাও,
তুমি খুব পচা, খুব পচা, খুব পচা। অনেক অনেক কষ্ট হয় আমার। আমি আর নিতে পারছি না এগুলো। তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। সত্যি সত্যি মরে যাব আমি তোমাকে না পেলে। আমি মানছি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু আমি যা করেছি সব আমার ভালোবাসার কারণে করেছি। তোমাকে পাওয়ার কারণে করেছি। তাই বলে এতটা কষ্ট দিবে আমায়? নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায়। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও, তবে সেদিনই এই অর্ণব নামের খারাপ ছেলেটা পৃথিবীর বুক থেকে মুছে যাবে। তোমায় ছাড়া কোনোদিনও বাঁচতে পারবো না। কেন তুমি আমায় বোঝো না? আম্মু ছাড়া আমায় কেউ বোঝে না, কেউ বোঝে না, কেউ না। এসব আরো নানান ইমোশনাল কথা আমার মুখ থেকে বের হতে লাগলো। এদিকে আমার কথা শুনে ইরার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। এসব কথা শুনে চোখ ভিজে উঠলো ইরার। এতটা ভালোবাসি আমি তাকে, সে তা কল্পনাও করেনি। আমি যে এতটা কষ্ট পাচ্ছি তার জন্য এটাও ভাবতে পারেনি ইরা। এমনটা নয় যে ইরা আমাকে ভালোবাসে না, সে আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তাকে বাধা দিচ্ছে। সেও যে খুব ভালোবেসে ফেলেছে আমাকে। তখন ইরা মুচকি এসে বলল, তোকে তো অনেক আগেই ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো বলতে পারিনি যে আমি তোকে ভালোবাসি। কোনো এক অদৃশ্য শক্তি আমায় বাধা দিচ্ছে। কিভাবে বোঝাই আমি তোকে আমি কতটা ভালোবেসে ফেলেছি। খুব শীঘ্রই তোমার সব কষ্ট ভুলিয়ে নিজের করে নিব তোমাকে, আর কোনো কষ্ট পেতেই দিব না। খুব শীঘ্রই তোমাকে আপন করে নিব, তোমার অভিমান ভাঙিয়ে। এসব কথা আমি শুনতে পাইনি, কারণ আমি ঘুমিয়েছিলাম। এসব কথা বলে ইরা আমাকে জোরে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল সকাল ঘুম ভেঙে যায় আমার। বুকে কিছু ভারী অনুভব হতে আমার ঘুম ভেঙে যায়। বুকের দিকে তাকাতে দেখি কোনো একটা মেয়ে আমার বুকের মধ্যে শুয়ে আছে। চুলগুলো তার মুখের সামনেই। চুলগুলো তার মুখের সামনে থাকায় চেনা যাচ্ছে না। মুখের চুলগুলো সরাতেই আমি শখ, দেখলাম ইরা আমার বুকের উপর শুয়ে আছে। এমনটা কখনো কল্পনাও করতে পারিনি আমি। কেমনে কি তার ভালোবাসা দেখলাম যে উপরে ইরাকে আমি জড়িয়ে ধরে, আর ইরা আমাকে। এসব দেখে ইরাকে ছাড়িয়ে লাফ মেরে ঘুম থেকে উঠে পড়লাম আমি এভাবে উঠে পড়া ইরার ঘুম ভেঙে গেল। তখন ইরা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, কি হলো, এবার উঠে বললি কেন? আমি উপরে এসে কখন আপনাকে জড়িয়ে ধরলাম? সেটা আমি কি জানি, তুই আমাকে জড়িয়ে ধরলি কেন বল। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিছুই করিনি। আমি আবার কখনো উপরে উঠলাম? আমি কি জানি? মনে হয় রাতে ভূত এসেছিল, না হয় তোর রাতে হাঁটার অভ্যেস আছে ঘুমের মধ্যে। আমি আবার কখনো উপরে উঠলাম? বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিছু করিনি। প্লিজ আমায় ক্ষমা করে দিন। দিতে পারি ক্ষমা করে, তবে একটা শর্তে। কি শর্ত? তোকে আমায় ঘুরতে নিয়ে যেতে হবে, আর আগের মতো তুমি করে বলতে হবে। ঠিক আছে, ঘুরতে নিয়ে যাব, কিন্তু তুমি করে বলতে পারবো না। কেন পারবি না? আগে তো বলতি। আগে বলে ভুল করে ফেলেছি, তাই আর চাই না তুমি করে বলতে। তুমি করে বলবি কিনা বল। না, আমি আপনি করে বলবো। আপনি আমার সিনিয়র, একমাত্র ফুফাতো বোন বলে কথা। আমি তোর কয় জন্মের বোন লাগি রে? আজ থেকে তুমি করে বলবি। না, আমি পারবো না। তুই কেন? তোর ঘাড় বলবে। বল, তুই উপরে এসে আমাকে কেন জড়িয়ে ধরলি বল। কি মুশকিলে পড়লাম রে বাবা। ঠিক আছে, আজ থেকে আপনাকে তুমি করে বলবো। আজ থেকে নয়, এখন থেকেই বল। ঠিক আছে, বলবো। এই তো, গুড বয়। এই বলে ইরা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল, আর আমি হাবলার মতো দাঁড়িয়ে থাকলাম। মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, আমি আবার কখন রাতে উপরে গিয়ে ইরাকে জড়িয়ে ধরলাম। মাথার মধ্যে কিছুই আসতেছে না। আমার তো আবার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস নাই, হয়তো ভুল করেই চলে গিয়েছি ঘুমের মধ্যে হেঁটেই। এসব কাউকে বলা যাবে না, মান সম্মানের বিষয়। ইরার মাথায় কি চলছে কিছুই বুঝতে পারতেছি না। আপু আর আপনি বলতেও মানা করছে, আবার আমার সঙ্গে নাকি ঘুরতে যাবে। কি সব চলছে আল্লাহ জানে। আমাকে আবার ভালো টালো বেশি ফেললো নাকি? মনে হয় না ভালোবাসে। ভালোবাসলে হয়তো বলে দিত। মনে হয় ঘরের মধ্যে থেকে ভালো লাগতেছে না, তাই হয়তো ঘুরতে যাবে। এসব ভেবে বসে রইলাম আমি। কিছুক্ষণ পর ইরা ফ্রেশ হয়ে এলো। শাওয়ার নিয়েছে মনে হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। চুল মুছতে মুছতে বেরিয়ে এলো ইরা। অসম্ভব সুন্দরী পরীর মতো লাগছে তাকে। চুল মুছতে মুছতে এরা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, আর চুল থেকে টুপটুপ করে পানি ঝরছে। দৃশ্যটা মনোমুগ্ধকর। মন চাইছে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরি, তার লম্বা ভেজা চুল মুখে ডুবিয়ে দেই। কিন্তু কি করার, আশায় আশায় রয়ে গেল। আমার এই আশা কোনোদিনও পূর্ণ হবার নয়। একটা মানুষের তো আর সবকিছু পূর্ণতা পেতে নেই। ইরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতেছে, আর আমি এই দৃশ্যটা উপভোগ করতেছি। এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি তার দিকে।
যার ঘরে বউ আছে সেই বুঝে এই একটা ফিলিংসের অনুভূতি। আমাদের এই অনুভূতি পেতে হলে বিয়ে করতে হবে, তাই আর দেরি না করে যান বিয়ে করে ফেলুন। আমি এক ধ্যানে ইরার দিকে তাকিয়ে আছি, আমার কোনো হুঁশ নেই। ইরা চুল মুছতে মুছতে কখন যে আমার সামনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। ইরার তুড়িতে আমার ধ্যান ভাঙলো। তখন ইরা বলল, কি রে, এভাবে কি দেখছি? তোমাকে দেখতেছি, যতই দেখতেছি ততই মনে হয় মন ভরে না। মন চায় তোমার ওই ভেজা চুল মুখে ডুবিয়ে দেই। তোমার ওই ভেজা চুলের স্বাদ নেই। অজান্তে মুখ থেকে বেরিয়ে গেল কথাটা। যা ইচ্ছে করতে পারিস, বাধা দিয়েছে কে? না ইয়ে মানে সরি, ভুল করে বলে ফেলেছি। এটা বলে আমি তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। এখানে থাকলেই সব শেষ। আর ইরাই বা কি বলল, মাথা পুরো হ্যাং মারতেছে। কি বলতে গিয়ে কি বলে ফেলেছি, মান সম্মান সব শেষ। এসব ভাবলে আমার মাথার তার ছিঁড়ে যাবে, তাই এসব না ভেবে আমি গোসলটা সেরে নিলাম। এই যে পড়লাম ফাটা বাসে, কাপড় আনি নাই, অথচ গোসল সেরে নিলাম, পড়লাম মহাবিপদে। তখন আমি ওয়াশরুমের দরজা খুলে হালকা দেখলাম কেউ নাই, তাই ভাবলাম ওয়াশরুম থেকে বেরিয়ে কাপড়টা নিয়ে আসি। কাপড় নিয়ে আসার জন্য ওয়াশরুম থেকে এক পা বার করতে পরক্ষণে মনে পড়লো, কাপড় নিতে নিতে এমন সময় যদি কেউ রুমে চলে আসে তাহলে মান সম্মান সব শেষ। তাই ওয়াশরুম থেকে আম্মু আম্মু করে কয়েকটা ডাক দিলাম, কিন্তু কেউ আসলো না। তাই এক প্রকার বাধ্য হয়ে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলাম কাপড় নিতে। ওয়াশরুম থেকে বের হতে আলমারির কাছে যেতেই কেউ একজন রুমে প্রবেশ করলো। তাকিয়ে দেখলাম ইরা। ইরা আমাকে দেখে কোনো রিয়াক্ট করলো না। কি মেরে বাবা, লজ্জা শরম বলতে কিছু নেই। ইরা সেখানে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। মনটা চায় গিয়ে মুখটা ভেঙে দেই। লজ্জা শরম বলতে কিচ্ছুই নাই। এই মুহূর্তে আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করতেছে। সেখানে না দাঁড়িয়ে দিলাম এক দৌড়ে চলে আসলাম ওয়াশরুমে। মান সম্মান সব শেষ। ওয়াশরুমের দরজার ফাঁক করে হালকা মাথাটা বের করে দেখলাম ইরা বিছানায় বসে বসে পা দৌড়াচ্ছে আর মুচকি মুচকি হাসছে। একটা কাজও হলো না, না পারলাম কাপড় আনতে, উল্টো সব মান সম্মান শেষ। তখন আমি বললাম, এই যে শুনছেন, আবার আপনি? ঠিক আছে তুমি করেই বলছি, কাপড় আনিনি, একটু এনে দিবেন প্লিজ। আমি নিয়ে যেতে পারবো না, তুই এসে নিয়ে যা। দেখছেন কি মেয়েরে বাবা, এই মেয়ের মাথায় আর মনে কি আছে কিছুই বুঝতে পারছি না। লজ্জা শরম কি সব সমুদ্রের পানিতে ফেলে দিছে নাকি, কিছুই বুঝলাম না। লুচ্চা মেয়ে কোথাকার। তখন আমি বললাম, দিন না প্লিজ। আমি দিতে পারবো না, তুই এসে নিয়ে যা। থাক, আপনার দেওয়া লাগবে না, আমি আম্মুকে ডাকছি। এ বলে আম্মু আম্মু বলে কয়েকটা বার চেঁচালাম, কিন্তু এলো না। মনটা চায় হারপিক খেয়ে মরে যায়। আম্মু আর ফায়ার সার্ভিস দুইটাই এক, সঠিক সময়ে কোনোটাই আসে না। তখন ইরা বলল, ডেকে লাভ নাই, আসবে না রান্না করতে। কেন এমন করছেন আমার সাথে, দিন না প্লিজ। না, তুই নিয়ে যা। আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নাই? সব কি শরবত করে গুলে খেয়েছেন নাকি? বাইরে বরের কাছে বল লজ্জা শরম কিসের? কিসের বর, কার বর? মাথায় সমস্যা আছে নিশ্চিত। যান গিয়ে ডাক্তার দেখান। আমার মাথা ঠিকই আছে, তুই যদি কাপড় নিস তাহলে এসে নিয়ে যা। থাক, নিবই না, বেরোবই না এখান থেকে। ঠিক আছে, দেখি কতক্ষণ ভিতরে থাকতে পারিস। ঠিক আছে, দেখা যাবে। আমার কাছে আমার মান সম্মান আগে। আমি দরকার হলে মইরা যাবো, তবুও আমার মান সম্মানের আত্মহত্যা করামো না। এটা ছেলে জাতির উপর হুমকিমূলক। এ বলে আমি ওয়াশরুমের মধ্যেই থেকে গেলাম। এক বিচ্ছিরি মুহূর্ত। এই মেয়েটার মাথায় কি চলছে কিছুই বুঝতে পারছি না। মনে হয় মাথায় স্ক্রু ঢিলা হয়ে গেছে। না হলে এভাবে বলে, মেয়ে নাকি অনেক লাজুক হয়, কিন্তু এ তো দেখছি পুরো লজ্জাকে গুলে শরবত করে খেয়েছে। ওয়াশরুমের ভিতরে থাকতে থাকতে 5-10-20 মিনিট হয়ে গেল, কেউ এলো না। মাঝে মাঝে দরজার ফাঁক দিয়ে দেখি যে ইরা বিছানায় বসে বসে পা দোলাচ্ছে আর ওয়াশরুমের দিকে তাকিয়ে আছে। আর 5 মিনিট পর ওয়াশরুমের দরজা ঠক ঠক আওয়াজ হলো। তখন আমি ওয়াশরুমের মধ্যে থেকে বললাম, কে? কার আসার কথা এখানে? আমি থাকবো নাকি? প্লিজ কাপড়গুলো দিন না। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম, দরজাটা খোল আর কাপড়গুলো নে। তারপর আমি দরজাটা হালকা ফাঁক করলাম, মাথাটা বের করে দেখলাম সত্যি সত্যি ইরা কাপড় নিয়ে এসেছে। মনে হয় এতক্ষণে মাথায় সুবুদ্ধি হইল। তারপর আমি হাত বের করে কাপড়গুলো নিলাম। কাপড়গুলো নিয়ে পরে ওয়াশরুম থেকে বের হলাম। দেখলাম ইরা বিছানায় বসে আছে আর মুচকি মুচকি হাসছে। গা পিত্তি সব জ্বলে যাচ্ছে আমার। তখন ইরা আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, কি রে, কেমন শাস্তি পেলি? আমিও এর শেষ দিকে ছাড়বো। এক পোষে গরম থুকু, এক মাকে শীত যায় না। ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা, তখন কি কিছু দেখেছেন?
হুম, দেখেছি তো অনেক কিছুই, যা বলতে পারবো না। হায় হায়, এই মেয়ে কয় কি? আমার মান সম্মান সব কাজ থুকু প্লাস্টিক। তার মানে সব কিছু দেখেছে, সব শেষ। এখন আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? এই মুহূর্তে আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। আমি এসব ভাবতেছিলাম, তখন ইরা বলল, কি রে, কি ভাবছিস? সত্যি কি আপনি কিছু দেখেছেন? না, কিছুই দেখিনি। তুই তো টাওয়াল পরেই ছিলিস, কিভাবে দেখবো? আর টাওয়ালটা না পরেও আসতে পারতি। যাক বাবা, কিছুই দেখেননি। দেখলে মান সম্মান সব শেষ। আমার পিঠ থুকু মুখ সমাজে দেখাতে পারতাম না। যাক বাবা, বাঁচলাম। তখন আমি ইরাকে বললাম, তো তখন আপনি হঠাৎ করে রুমে কিভাবে এলেন? তুই তো হাম্বা হাম্বা করে গরুর মতো চিল্লাচ্ছিলিস। ও, আসলে দোষটা আমারই। তখন যদি না ডাকতাম তাহলে রুমে আসতো না, আর চুপচাপ কাপড়গুলো নিয়ে আসতে পারতাম না। মারো, মুঝে মারো। মনে হচ্ছে নিজের চুলগুলো নিজে ছিঁড়ে নেই। তখন ইরা বলল, চল নিচে চল, খাওয়ার জন্য ডাকছে। ঠিক আছে চলেন। তারপর ইরার সাথে নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম। খাওয়ার সময় দেখলাম পায়ে সুরসুরি হচ্ছে। ইরার দিকে তাকাতে দেখলাম ইরা মুচকি মুচকি হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না কিছু। এই মেয়েটার মাথার তার ছেঁড়া নাকি, কিছুই বুঝতে পারছি না। কখন কি করে আর মনে কি আছে কেউ জানে না, নিজেও জানে না। কি সন্দেহ, শোকে আবার পাগল টাগল হয়ে গেল নাকি, বলা যায় না, হইতেও পারে। তারপর কোনো রকমে খেয়ে দিয়ে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বেরিয়ে ফাহাদকে ডেকে নিলাম। তারপর ফাহাদের সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। তারপর আমি বাসায় চলে এলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই ইরা দরজা খুলে দিল। অবাক হলাম, কারণ আম্মু ছাড়া কেউ দরজা খুলে দেয় না। আজকে ইরা খুলে দিল, ভাবতে অবাক লাগছে। আর মনে হয় আমার জন্য অপেক্ষা করছিল, কারণ কলিং বেল চাপ দিতেই সাথে সাথে দরজা খুলে দিল। আমি আর কিছু না ভেবে রুমে গেলাম। খুব ক্লান্ত লাগছে, তাই ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। বিকেল টাইমে বুকের উপর কিছু ভারী অনুভব করলাম, আর দম বন্ধ হওয়ার উপক্রম। আমার ঘুমটা ভেঙে গেল। কেউ মনে হচ্ছে আমার টোটো চুষছে স্টেপের মতো। এটা স্বপ্ন ভেবে কিছুই করলাম না আমি। আস্তে আস্তে টোটো। এটা স্বপ্নে হলেও বাস্তব রকমের অনুভূতিকেও হার মানাবে। কি এক অনুভূতি তা বলে বোঝাতে পারবো না আপনাদের। স্বপ্ন ভেবে আমিও ঠোঁটে দিলাম এক কামড়। সাথে সাথে কারো আউ করে চিৎকারের শব্দ পেলাম। লাফ মেরে উঠলাম আমি। কি হলো কিছুই বুঝতে পারলাম না। আমি তো স্বপ্ন দেখছিলাম, তাহলে এভাবে চিৎকার দিল কে? এমন সময় দেখলাম আমার পাশে ইরা দাঁড়িয়ে আছে, আর তার ঠোঁট দিয়ে একটু একটু করে রক্ত বেরোচ্ছে। মাথায় কিছুই ঢুকতেছে না। মাথা পুরো ফ্রি ফায়ার খেললে যেমন ল্যাগ মারে, ফোন তেমনি আমার মাথাও ল্যাগ মারতেছে। মাথায় কিছুই আসতেছে না। কি হলো এখানে? আর এটার ঠোঁটে বা রক্ত কেন বের হচ্ছে? আমি তো স্বপ্নে ঠোঁট কামড় দিয়েছিলাম। স্বপ্নে কামড় দিলে কি কার ঠোঁট থেকে রক্ত পড়ে নাকি? তার মানে একটু আগে আমি যেটা স্বপ্ন ভাবলাম সেটা সত্যি, সেটাই বাস্তব। কেমনে কি? এটা ভাবতে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। ইরার দিকে তাকিয়ে দেখলাম মুচকি মুচকি হাসছে লজ্জা পেয়ে। আমি হাবলার মতো তাকিয়ে রইলাম ইরার দিকে। আমার এভাবে তাকিয়ে থাকতে দেখে ইরা বলল, কি রে, এভাবে হাবলার মতো তাকিয়ে আছিস? এইটা কি হলো কিছুই বুঝতে পারলাম না। এত বুঝতে হবে না তোকে, রেডি হ তাড়াতাড়ি। রেডি হব মানে কি? তুই যে এখন ঘুরতে নিয়ে যাবি বলেছিলিস, যা তাড়াতাড়ি রেডি হ। ঠিক আছে হচ্ছি, আপনি রুম থেকে যান। রুম থেকে যাব কেন? রেডি হব, রুম থেকে যান। রেডি হ, আমি কি বাধা দিচ্ছি নাকি? সত্যি মাথায় সমস্যা আছে। এ বলে আমি একটা ব্ল্যাক শার্ট আর একটা ব্ল্যাক প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। 5 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলাম। পরে বের হয়ে দেখি ইরা নেই। আসলে মেয়েটার মাথায় সমস্যা আছে। 2 মিনিট আগে গেলে কি হতো? সত্যি মেয়ে মানুষের মন বোঝা কঠিন। তারপর আমি ব্ল্যাক শার্ট আর প্যান্ট পরে শার্টের হাতা কনুই পর্যন্ত বোল্ড করে দিলাম। তারপর একটা কালো ব্যান্ডেড ঘড়ি পরে নিলাম। চুলগুলো বরাবরের মতোই সাজিয়ে নিলাম। তারপর তৈরি হয়ে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দেখলাম ইরা সোফায় বসে আছে। কালো একটা শাড়ি পরেছে। সত্যি অসাধারণ লাগছে তাকে। আজীবন দেখলে মায়া কমবে না তার প্রতি। যে কেউ আমাদের দেখলে বলবে কপত কপতি। আমি নিচে নেমে এলাম। ইরা আমার দিকে হা করে তাকিয়ে রইল। তারপর আমি শার্টটা ঝাঁকিয়ে একটু ভাব নিলাম। এটা দেখে ইরা রেগে তাকালো। তারপর আম্মুর থেকে বিদায় নিয়ে বাইরে এলাম। বাইরে এসে বাইকের কাছে যেতেই ইরা বলল, কি রে, বাইকের কাছে আসলি কেন? তো যাব কিভাবে? বাইক না, রিক্সায় যাব, বাইক যাব না।
কেন, বাইকে গেলে কি সমস্যা? আর রিক্সায় আমার ভালো লাগে না। বাইকে যাব না ব্যাস। আর সেই দিন কি রিক্সায় ভালো লাগে নাই? ঠিক আছে চলেন। কি রে, তুই আবার আপনি করে বলছিস? মুখ ফসকে বেরিয়ে গেছে, আর বলবো না, চলেন। তারপর ইরা আর আমি একটা রিক্সা নিলাম। সেদিনের মতো আজও একই অবস্থা, রিক্সার জায়গা কম। ইরার সাথে আমার শরীর স্পর্শ হচ্ছে। আমি এক পাশে চেপে বসতেছি আর ইরা শুধু আমার দিকে চেপে আসতেছে। এক সময় আমি রিক্সার এক প্রান্তে চলে এসেছি। তখন ইরা বলল, কি রে, তুই পড়ে যাবি তো, এদিকে চেপে আয়। না থাক, আমি এখানেই ঠিক আছি। এদিকে আয় বলছি। এ বলে ইরা আমাকে টেনে নিল, তার পাশে ঘেসে বসিয়ে দিল আর আমায় ধরে রইল। কি এক অন্যরকম অনুভূতি। ইরা হাত ধরেই আছে, ছাড়ার কোনো নাম নেই। মনে হয় এ হাত জীবনেও না ছাড়ার। তারপর ইরা তার চুলগুলো ছেড়ে দিল। চুলগুলো মনে হয় জীবন পেয়েছে ছাড়া পেয়ে। চুলগুলো ফুরফুর করে উঠছে বাতাসের তালে তালে। চুলগুলো আমার মুখেও ছিটকে পড়ছে। কি এক অন্যরকম ফিলিংস। তারপর এভাবে নানা অনুভূতি আর ফিলিংসের মাধ্যমে আমরা চলে এলাম একটা পার্কে। এখানে ইরাই আসতে বলেছিল। তারপর ইরা আর আমি পার্কের ভিতরে ঢুকলাম। ভিতর ঢুকে দেখি সবাই যে যার মতো প্রেম করছে। এখানে কেন নিয়ে এলো বুঝতেছি না। ইরা তো আমার হাত ধরেই হাঁটছে আর কথা বলে যাচ্ছে, আমি শুধু তার কাণ্ডগুলো দেখছি। তারপর ইরা একটু হাঁটাহাঁটি করে একটা ব্রেঞ্চে নিয়ে গেলো বসতে। আমি বসতেই ইরা আমার কোলে বসে পড়ল। ও মাগো, হাড্ডি ভেঙে গেল মনে হয় আমার। কি ভারী রে বাবা, দেখতে তো ভেটকি মাছের মতো। তখন আমি বললাম, কি হলো, কোলে বসলেন কেন? নামুন বলছি, নামুন। না, নামবো আমার কোলে কেন বসলেন? আরও তো জায়গা আছে। না। আমার মন চাইছে বসছি। বেশি বক বক করবি না। বেশি বক বক করলে এখন চেঁচিয়ে মানুষ ডেকে গণধোলাই খাওয়াবো তোকে। কিছু বলবো না, আপনার যা ইচ্ছে হয় করুন। গণধোলাই খাওয়ার ইচ্ছা নাই, আর তো কয়েকদিন মাত্র। আর কয়েকদিন মাত্র কি? না কিছু না, এমনি বললাম। কি মেয়ে বাবা, মানুষ ডেকে ধোলাই খাওয়াবে? কি ডেঞ্জারাস মেয়ে বাবা। তারপর ইরা আমার কোলে বসে নানান কথা বলতে লাগলো। ইরা এদিকে কথা বলছে আর আমি তার দিকে তাকিয়ে আছি। আর আমি তার দিকে তাকিয়ে আছি দেখে ইরা আমার সামনে তুড়ি মেরে বলল, কি রে, আমি বক বক করে যাচ্ছি, তোর কোনো হুঁশ নেই? কি? কিছু না, যা একটা আইসক্রিম নিয়ে আয়। আইসক্রিম কি করবেন? আইসক্রিম মানুষ কি করে, যা নিয়ে আয়। ঠিক আছে, দুইটা আনছি। না, একটা নিয়ে আয়। একটা দিয়ে কি হবে, আমি খাবো না। তুই একটা আনবি নাকি আমি মানুষ ডাকবো? ঠিক আছে, যাচ্ছি। সবসময় মানুষের ভয় দেখান কেন? এই বলে আমি চলে এলাম। সব সময় মানুষের ভয় দেখায়। দেশটাই মেয়ের, ছেলেদের কথার কোনো দামই নেই। মেয়েরা যেটা বলবে সেটাই। ইচ্ছায় হারিয়ে যাইতেছে এই দেশে থাকা। একটু দূরে একটা আইসক্রিমের দোকান ছিল, সেখান থেকে একটা আইসক্রিম নিয়ে এসে ইরার হাতে দিলাম। ইরার হাতে আইসক্রিম দিয়ে আমি পাশে বসে রইলাম। ইরা উঠে আবার আমার কোলে বসে পড়লো। কি জ্বালায় পড়লাম রে বাবা। তখন ইরা আইসক্রিমটা নিয়ে আমার মুখের সামনে ধরে বলল, হা কর। আমি আইসক্রিম খাবো না, আর খেলেও আমায় দিন, আমি খেতে পারবো। হা কর বলছি, আমার হাতে খেতে হবে না হলে। মানুষ ডাকবেন তো? থাক, ডাকা লাগবে না, আমি খাচ্ছি। তারপর ইরা আমায় আইসক্রিম খাইয়ে দিতে লাগলো। আহা, কি এক শান্ত অনুভূতি। এই ফিলিংসটা নেওয়ার জন্য হলেও একটা বিয়ে করা প্রয়োজন। ইরা আমায় খাইয়ে দিচ্ছে আর বিভিন্ন কথা বলছে। আইসক্রিমটা প্রায় অর্ধেক শেষ। তখন ইরা বলল, এবার আমায় খাইয়ে দে। আপনাকে খাইয়ে দেব মানে? আপনার হাত নাই আর আমার মুখে লাগানো আইসক্রিম আপনি খাবেন? খাবো, তুই খাইয়ে দে। আমি দিতে পারবো না, নিজে খান। আমি তোকে খাইয়ে দিছি, এখন তুই আমাকে খাইয়ে দিবি হিসেব অনুযায়ী। কি জ্বালায় পড়লাম রে বাবা। ঠিক আছে, দিচ্ছি, না হলে তো আবার মানুষ ডাকবেন। কি মাইন কাছে পায়ে পড়লাম রে বাবা। হিসাব অনুযায়ী নাকি খাইয়ে দিতে হবে? কি আর করার, আমি ইরাকে খাইয়ে দিচ্ছি আর ইরা আরাম করে খাচ্ছে। ঠোঁটের আশেপাশে আইসক্রিম লেগে আছে, দেখতে পুরো ছোট বাচ্চাদের মতো লাগছে। আমারও ভালো লাগতেছে। তারপর ইরাকে আইসক্রিম খাওয়াই দিলাম। তারপর ইরা আর আমি আরো অনেক জায়গায় ঘুরলাম। সত্যি খুব খুশি লাগছে প্রিয় মানুষটার সাথে এত সময় কাটাতে পেরে। প্রিয় মানুষটা আমার না হোক, তবুও অনেক খুশি লাগছে। প্রায় রাত হয়ে গেছে, বাইরে ডিনার করে এসেছি আমরা। এখন বাড়ির থেকে একটু দূরে আছি, হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি। রাস্তায় কোনো মানুষ নেই, পাশ দিয়ে গাড়িগুলো শাসা করে ছুটে চলছে। ইরা আর আমি যাচ্ছি। ইরা আমার হাত ধরে হাঁটছে, মুহূর্তটা মনে রাখার মতো। ইরাকে দেখে আমি
কিছুই বুঝতেছি না। সারাদিন আমার হাত ধরে রইল। ইরা কি আমায় ভালোবাসে? এরকম নানা কথা মনে হতে লাগলো। আমি এসব কথা মাথা থেকে ছেড়ে ফেলে ইরার সাথে হেঁটে মুহূর্তটা মনে রাখতেছি। কিছুক্ষণ হাঁটার পর বাসায় চলে এলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, তাই আর খাবার খেলাম না। তারপর রুমে এসে ফ্রেশ হলাম। ইরাও ফ্রেশ হয়ে আসলো। তখন আমি নিচে বিছানা করতে লাগলাম। এমন সময় ইরা বলল, কি রে, নিচে বিছানা করছিস কেন? কেন, আমি কি ঘুমাবো না? আমি কি ঘুমোতে বাধা করছি নাকি? তুই আমার সাথে উপরে ঘুমোবি। আমি ঘুমাতে পারবো না। বলা তো যায় না, খারাপ কিছু করে দিতে পারি। খারাপ কিছু করলে আমারই ভালো। আর তুই উপরে ওঠ। না, আমি উপরে ঘুমাবো না আপনার সাথে। বলছি না তুই আমার সাথে ঘুমোবি। আমার রাগ উঠাবি না বলে দিলাম। না, আমি ঘুমাবো না। ঠিক আছে, আম্মুরে ডাকতেছি আর বলবো তুই আমায় মারছিস আর তুই সিগারেট খাস, সেই ছবিগুলোও আছে, ওইগুলো দেখিয়ে দিব। প্লিজ দেখায়েন না, আমি উপরে শুইতেছি। আচ্ছা, একটা কথা বলুন, বল, কি বলবি? আমার আম্মু আপনার আম্মু হলো কবে? কেন, তুই জানিস না? না, জানি না। এতদিন তো মামি বলে ডাকতেন। সময়ের সাথে সব পরিবর্তন হয়। আর তুই এত বকবক না করে শুয়ে পড়, না হলে আম্মুকে ডাকছি। সব সময় ভয় দেখান। ঠিক আছে, আর তো কয়েকটা দিন। সেদিনও বললি আর কয়েকদিন, আজও বললি আর কয়েকদিন। কয়েকদিন কি হয়েছে? এই যে তোমায় মুক্তি দিয়ে দিব। তুমি তো ডিভোর্স চেয়েছিলে। আমি সব কথা বলেছি উকিলের সাথে। কয়েকটা দিন পর সব কাগজ রেডি হয়ে যাবে। তারপর আপনি মুক্ত। আমার মতো খারাপ মানুষের মুখ আর দেখতে হবে না তোমায়। তুমি মুক্ত, তুমি মুক্ত। কথাগুলো বলতে অনেক কষ্ট হলো আমার। মনে হয় কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আমার। কিন্তু শত কষ্ট হলেও এটাই বাস্তব। মুক্তি চেয়েছে আমার কাছ থেকে, আর আমি সেটা দিব। ভালোবাসা তো জোর করে বেঁধে রাখা যায় না। ইরা আমার না পাওয়া এক পবিত্র ভালোবাসা। এদিকে আমার কথায় ইরার বুকটা কেঁপে উঠল। ধক করে উঠল ইরার বুকটা। ইরার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ইরা সাথে সাথে আমায় জড়ে ধরলো। শক্ত করে জড়ে ধরে কেঁদে কেঁদে বলল, কি বললি তুই? আমায় মুক্ত করে দিবি? আমি চাই না মুক্তি। আমি তোর বুকের মধ্যেখানে বন্দি হয়ে থাকতে চাই। তুই কেন বুঝিস না আমি যে তোকে কতটা ভালোবাসি? তুই কি কিছুই বুঝতে পারিস না? আমি তোকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। মুখ ফুটে বলতে পারিনি ঠিকই, কিন্তু তোকে অনেক ভালোবাসি। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে আমি তোকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। তোর উপরে একটু রেগেছিলাম, তাই এমন করেছি। তোকে যে অনেক ভালোবেসে ফেলেছি। তুই আমায় ছেড়ে যাস না। তুই ছেড়ে গেলে আমি হয়তো মরেই যাব। ছেড়ে যাস না আমায়। আমার দরকার হলে ঘরের এক কোণে জায়গা দিলেই হবে। তোকে যে অনেক অনেক ভালোবাসি, যা বলে প্রকাশ করতে পারবো না। তুই আমার না বলা ভালোবাসা। কথাগুলো বলেই ইরা আমাকে জোরে ধরে কাঁদতে কাঁদতে লাগলো। এদিকে ইরা আমাকে এত ভালোবাসে সেটা ভাবতেও পারিনি আমি। সাথে সাথে ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কোথাও যাব না পাগলি। আমি যে তোমায় ভালোবাসি, কখনো ছেড়ে যাব না আমি। তোমায় বুকের মাঝে যত্নে রাখতে চাই। তোমায় যে অনেক অনেক ভালোবাসি আমি। তোমার, শুধু তোমার। এ জীবনে তোমায় ছাড়া আর কিছুই চাই না আমি। অনেক অনেক ভালোবাসি তোমায়। ইরা আমার কথা শুনে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও তাকে খুব যতনে বুকে জড়িয়ে নিলাম। ইরা আমার বুকে মাথা রেখে কেঁদে চলেছে। তখন আমি মাথাটা আমার বুক থেকে উঠিয়ে বললাম, কি হলো বউ, কাঁদছো কেন? এমনি। বউ, তোমায় কিন্তু কাঁদলে অনেক কিউট লাগে। মন চায় থাপড়াইয়া আরো কাঁদাই। তো থাপড়াইয়া কাঁদা না দেখি। বউ, তুমি তো রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করে বললাম, আমার কিউট বউটা। বেঁচে গেলি। আচ্ছা বউ, একটা কথা বলি। কি কথা বল? আমাদের তো বাসর হয় নাই, তাই যদি আজকে বাসর হয়, বাসরটা কি করা যায় না আজকে? তোর বউ, তুই বাসর করবি, আমার কি? আরে ভাই, যখন পারমিশন পেয়ে গেছি, আমায় আর পাই কে? ইরার সাথে ভালোবাসার সাগরে তলিয়ে গেলাম অজানা এক গন্তব্যে। কিন্তু আফসোস, কোনো ইলিশ মাছ পেলাম না। পাইলে আপনাদের জন্য নিয়ে আসতাম। আমি এখন মিশনে আছি, তাই অন্য মাছ আনতে গিয়ে সময় নষ্ট করতে পারবো না। ধন্যবাদ। সমাপ্ত। তো বন্ধুরা, গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? আই হোপ আপনাদের কাছে গল্পটা ভালো লাগছে।
তো গল্পের কোন পার্টটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে? আর আপনাদের জন্য একটা কোশ্চেন, এই গল্পে নায়কের নাম অর্থাৎ আমার নাম কি ছিল এটা দেখি কমেন্ট করে জানিয়ে দিবেন, দেখি কতজন পারে, তাহলেই মনে করব গল্পটা আপনাদের কাছে ভালো লাগছে। এবং হ্যাঁ কি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটু লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন এই গল্পের নায়কের নাম কি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।